সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে মূলত আমরা কথা বলবো যে এই কোভিড-19 সিচুয়েশনে আমরা কিভাবে এই অলস মুহূর্তটাকে কাজে লাগাবো। আমরা ব্যাপারে কথা বলার জন্য বাংলাদেশ থেকে একজন অতিথি জয়েন করবেন আমাদের সাথে। তিনি আমাদের সাথে শেয়ার করবেন, যেহেতু তিনি ইন্সপিরেশনাল পারসন, তিনি আমাদের সাথে শেয়ার করবেন যে কিভাবে এই অলস মুহূর্তটাকে কাজে লাগানো যায়। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে প্রথমেই পরিচয় করিয়ে দিই আমার সাথে কে রয়েছেন আজকে আমার সাথে রয়েছেন গুলাম সামদানি। তিনি হচ্ছেন বাংলাদেশে একজন ইন্সপিরেশনাল পারসন, যিনি কোচিং করেন, অর্থাৎ ইয়াং জেনারেশনকে তিনি গাইড করেন কিভাবে তারা কেরিয়ার বিল্ড করবে এবং অনেক কিছু করেন। আমরা শুনবো তার কাছ থেকে আজকে। চলুন কথা না বাড়িয়ে তার সাথে পরিচয় করে দিই। গুলাম সামদানি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হাউ আর ইউ? ওকে। আমরা আসলে যদিও দীর্ঘদিন আমরা ফেসবুকে কিন্তু কথা হয় নাই, ফেসবুকের মধ্যে মেসেজ আদান প্রদান হয়েছে, কিন্তু কোনো দিন আমরা আসলে ফোনে কথা বলি নাই। এই প্রথম কিন্তু আমরা, সুপ্রিয় দর্শক, এই প্রথম আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা কথা বলছি এবং সরাসরি একজন আরেকজনকে দেখছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে শাহ ইউসুফ ভাই। It's been a pleasure, privilege and an honor to finally talk to you and you know virtually meet you. খুব ভালো লাগছে এবং লন্ডন বাংলা পেজে সাথে মানে আসতে পেরে খুব ভালো লাগছে। একটা থাকে যে একটা ইন্সপিরেশন থাকে যে টক টু বাংলাদেশি মানে বাংলা ভাষাভাষী যারা আছে সারা দুনিয়ায়। তো আজকে আপনাদের সাথে কথা বলতে তো চলুন কথা শুরু করি। আসলে যেহেতু আমাদের টপিকটা আমরা দিয়েছি যে লকডাউনের অলস সময় কাজে লাগান, সাজিয়ে নিন আপনার ভবিষ্যৎ। তা আমরা আসলে এই কোভিড-19 নিয়ে এত বেশি কথা হচ্ছে যে এই বিষয়ে আসলে কথা বলে কোনো মনে হয় আমাদের দরকার নাই, কারণ মানুষ এমনিই জানে এটা কি এবং কিভাবে তাদেরকে এই কোভিড-19 সিচুয়েশন থেকে সরিয়ে রাখতে পারে, কিভাবে তারা সুস্থ থাকতে পারে। সব কিছু কিন্তু মানুষ সবাই বলছে, সরকার বলছে। যদি আমি বলি লন্ডনের কথা এবং বাংলাদেশের কথা, আপনি জানেন যে সরকার বলছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে কথা বলছে। আমরাও লন্ডন বাংলার মাধ্যমে অনেক ধরনের শো করি, সেখানে কিন্তু আমরা এ ব্যাপারে কথা বলি। তো লন্ডন এই মুহূর্তে অবস্থাটা কি ভাইয়া? আসলে লন্ডনের অবস্থাটা আসলে আমাদের প্রথমেই যেটা আগেই বলা হয়েছিল যে এটা এই মুহূর্তে গত অনুষ্ঠানে, অর্থাৎ প্রাইম মিনিস্টার বরিস জনসন বলেছে যে আমরা পিক শেষ করলাম। তো এখন সবচেয়ে বড় জিনিস শেষ হলেও তো শেষ না, এটা সেকেন্ড পিক চলে আসতে পারে, সেকেন্ড স্পাইকটা চলে আসতে পারে। সো সবাই কিন্তু এই জিনিসটা নিয়েই ভয়ে আছে যে সেকেন্ড টাইম আসলে কীভাবে। সেই জন্যই তারা কি করছে যে এটাকে একেবারে নির্মূল করা যায় কিনা, ক্লিন করা যায় কিনা সে ব্যাপারে। সো এই অবস্থায় আছি আমরা, সবাই লকডাউনের মধ্যে আছি, আমরা বাসায় বসেই সব কিছু করছি। আজকে যে অনুষ্ঠান দেখেন যে আমি আসলে বাসার মধ্যেই বসে অনুষ্ঠান করছি, স্টুডিওতে না। সো সব মিলে আমরা আছি, এখন পর্যন্ত সুস্থ আছি। যারা মনে করেন যাদের অনেক ধরনের অসুখ আছে, যারা এটাকে কোপ করতে পারে না, তাদের জন্য একটু রিস্কি। যেমন এটা তো জানেনই কোন ধরনের অসুখ থাকলে এগুলো সমস্যা হয়। তো লেটস নট গো টু দ্যাট সিচুয়েশন। আমরা হয়তো কিছু টাচ করব। আমাদের লন্ডনের অনেক ভিউয়ার, তারা হয়তো জানতে চাইবেন যে বাংলাদেশের সিচুয়েশন কি, আপনি যদি কুইকলি বলে ফেলেন। লন্ডনের সিচুয়েশন মোটামুটি সবাই জানে, ইউরোপের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশে এখন শুরু। বাংলাদেশের প্রবলেমটা যেটা এই মুহূর্তে দেখা দিয়েছে যে মানে ডেথস মানে বেড়ে যাচ্ছে এবং একটা আমার মনে হচ্ছে যে আমরা একদম পিকে আছি। কিন্তু এই পিকে যে কতদিন আরো থাকবো, এটা নিয়ে একটু প্রশ্ন সবার মনেই। এর মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফর অবভিয়াস রিজনস আর কি চালু করতে হচ্ছে, বিকজ আমাদের সরকার এবং বিজিএমই প্রেসিডেন্ট অনেক কষ্টে বিদেশি বায়ারদেরকে রাজি করেছে, ইউরোপিয়ান এবং আমেরিকান বায়ার্সদেরকে, যে আমাদের থেকে প্রোডাক্টস গুলো নিতে। 85% of the export economy depends on the RMG of Bangladesh. তো এই কারণে this has
বিকাম আ ইস্যু। তো হেলথ হেলথ ওয়ার্নিং গুলো মেনে, তারপর সোশ্যাল ডিস্টেন্সিং বা সেফ ডিস্টেন্সিংটা মেনে প্রপারলি স্যানিটাইজ করে গার্মেন্টস ফ্যাক্টরি চালু হলো, কিন্তু উই হ্যাভ a lot of doubts যে এটা এখন আর কি কি আকার ধারণ করতে পারে। So মানে we actually don't know, but I think we have to wait। মানে মেটা এই মাসটা আসলে খুবই ভয়ঙ্কর, এবং এই যে কামিং যে উইকটা আসছে, হ্যাঁ, এই উইকটা উড অ্যাকচুয়ালি সে যে আমরা কোন দিকে এগোচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা মোটামুটি জানলাম বাংলাদেশে এই সিচুয়েশন এই মুহূর্তে। পরবর্তীতে কি হবে আল্লাহই জানে, এবং সেটা যদি ঠিকমতো সবাই পালন করে, ঘরে থাকা যেটা আমরা বলে থাকি, তাহলে তো আর ভালোই। তো লেটস আমাদের টপিকেই চলে যাই। আমরা আসলে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সুপ্রিয় দর্শক, আপনারা যদি প্রশ্ন থাকে আমাদেরকে টেক্সট করতে পারেন অথবা কল করতে পারেন, আমরা কল আনসার করতে পারবো। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আসলে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে যাতে সবাই কল করতে পারে, সে কারণে। যদিও আমাদের ল্যান্ডলাইন আমরা ইউজ করি, আজকে এই মুহূর্তে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছি। আমাদের গেস্ট আছেন গোলাম সামদানি ভাই, উনি আপনাদেরকে, আপনারা যদি কোনো পরামর্শ চান, এই মুহূর্তে আপনারা কি করতে চান, এই অলস মুহূর্ত কীভাবে কাজে লাগাবেন, উনি কিন্তু আপনাদেরকে একটা গাইড করতে পারবে। আমি যেহেতু লন্ডনের সিচুয়েশনে আমি হয়তো একটু ডিফারেন্ট হবে, তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় করার। তো স্ক্রিনে নাম্বার আছে, সেটি নাম্বারে আপনারা কল করতে পারেন। এরপর আমি বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল কোডটা দেওয়া লাগবে, হয়তো 0044, তারপর হচ্ছে 738-777-5332। এই নাম্বারে ফোন করলে আমাদের সাথে সরাসরি আপনারা যুক্ত হতে পারেন। আর তাছাড়া আপনারা যদি কমেন্টে কথা কিছু বলেন, প্রশ্ন করেন বা কোনো জিনিস, তাহলে আমরা কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে চেষ্টা করব সংযুক্ত করতে। তো আমরা মেইন যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে, তারপরে আমরা ইউকের প্রেক্ষাপটে আসবো। বাংলাদেশে, হ্যাঁ, ইউকেতে অনেক আনএমপ্লয়েড মানুষ এই মুহূর্তে, মিলিয়ন পিপল, কারণ হ্যাঁ একেবারে অবস্থা খারাপ। তো সেটা অবশ্য ডিফারেন্ট সরকারের বিভিন্ন বাট লেয়ার্স গুলা কি মানে এরা আনএমপ্লয়েড কি করোনার কারণে বলছেন, মানে ইদানিং হয়েছে? হ্যাঁ, করোনার কারণে সবাই কাজে যাচ্ছে না, এবং আনএমপ্লয়েডের সিচুয়েশনটা অনেক বড় বেশি হবে, কারণ অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে, অনেক প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যাবে তখন তো আনএমপ্লয়েড অটোমেটিক্যালি চলে আসছে, মানে এটা কিছু করার নাই। তো সে ব্যাপারে এখনও কেউ জানে না কতটুকু হতে পারে। তো আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, যে বাংলাদেশে আসলে উন্নয়নশীল একটা দেশ, সেখানে সিচুয়েশন, বর্তমান সিচুয়েশনটা থেকে আমরা ধরে নেই, তাহলে এই সিচুয়েশনে প্রচুর ইয়াং জেনারেশন বাংলাদেশে, আপনি ইয়াং জেনারেশন নিয়ে কাজ করেন, সো আপনি ভালো বলতে পারবেন আমার চেয়ে, তারা কিভাবে এই সময়টাতে নিজেকে তৈরি করে নিতে পারে। যে লকডাউন তো শেষ হবে, এটা কথাই আছে যে এন্ড অফ দ্য টানেল, সেখানে আলো থাকবেই। আমরা টানের মধ্যে আছি, এখন হাঁটছি, স্লো হয়তো হাঁটছি, কিন্তু এক সময় আমরা কিন্তু সেটা আলো দেখতে পারবো, শেষ হবে, এই সিচুয়েশনটা শেষ হবে। তখন আমরা কিভাবে এই সিচুয়েশনের মধ্যে আজকে বাসায় বসে না থাকে, অনেকে কিন্তু বোর্ড হয়ে যাচ্ছে, কিছু কাজে লাগাতে পারে, সে ব্যাপারে আপনি কি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে ইউথরা, স্পেশালি ইউথ আমি বলছি কারণ আপনি ইউথ নিয়ে কাজ করেন, আমারও স্বপ্ন হচ্ছে ইউথ দিয়ে ইয়াং জেনারেশনটা যাতে সাফার না করে, কিছু একটা করে, তো সে ব্যাপারে আপনি কি বলবেন? রাইট। সো বেসিক্যালি আমাদের প্রথমত একটা জিনিস বুঝতে হবে ইউসুফ ভাই, যে পৃথিবীর প্রত্যেকটা ডিজাস্টার ইজ অ্যাকচুয়ালি অ্যান অপরচুনিটি ইন ডিসগাইজ। ঠিক আছে, আমাদের ওয়ার্ল্ড ওয়ার টুর পর আমরা দেখতে পেলাম দ্য রাইজ অফ ফিমেল ওয়ার্কফোর্স, তাই না? আমরা অনেক ধরনের ইনোভেশন দেখতে পেয়েছি। আমাদের এই আগে যে আপনার 1910-এ যে প্লেগ হয়েছিল, এই প্লেগের পর কিন্তু অনেক ধরনের ইনোভেশন আমরা দেখতে পেয়েছি। তার মানে কি, প্রত্যেকটা ডিজাস্টার ইজ অ্যান অপরচুনিটি ইন ডিসগাইজ। 1971-এ যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হলো, যদি 1971টা না আসতো তাহলে বঙ্গবন্ধুও জন্ম হতো না, বঙ্গবন্ধুর মতো আমরা একটা লিডারও পেতাম না, রাইট? এবং বাংলাদেশটা স্বাধীন হতো না, পরাধীন থাকতো। এবং আজকে বাংলাদেশ যে অবস্থায়, যে আমরা যে আগে যে পরাধীন অবস্থা থেকে এখন যেখানে এসেছি, আমাদের ইকোনমিক গ্রোথ বলেন, আমাদের এসডিজি ইন্ডিকেটর গুলোর কথা বলেন, সব দিকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে,
ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট আনবিলিভেবল, তাই না? এবং আমরা মধ্যমের দেশ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছি। সো বেসিক্যালি উই হ্যাভ টু অল আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি ডিজাস্টার ইজ অ্যান অপরচুনিটি ইন ডিসগাইজ। তো এই ডিজাস্টারে অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, অনেকে চাকরি হারাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে ক্লোজ আত্মীয়স্বজন মারা যাচ্ছে, কিন্তু এটা তো আমাদের কন্ট্রোলের বাইরে। তো আমাদের তো এটা নিয়ে এখন কিছু করার নেই। সো আমাদের চিন্তা করতে হবে আমরা এই মুহূর্তে কি করতে পারি। সো আমরা যেটা করতে পারি ওটা হচ্ছে এক, আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি সো দ্যাট এই প্যান্ডেমিকের পর যখন আবার ইকোনমি বা আমাদের জব মার্কেট যখন রিস্টার্ট করবে, এর সাথে তাল মিলিয়ে যেন আমরাও নিজেরা নিজেদেরকে রিস্টার্ট করতে পারি। এটা হচ্ছে এক। দুই হচ্ছে আমরা যারা এখনো চাকরিতে আছি, উই আর ওয়ার্কিং ফ্রম হোম, উই আর ওয়ার্কিং ফ্রম আ ডিস্ট্যান্ট প্লেস, আমাদের কিন্তু এখন এটা একটা সুযোগ আমাদের কোম্পানিকে বা আমাদের বসদেরকে বোঝানো দ্যাট উই আর ম্যান অফ স্টিল, উই আর মেড অফ স্টিল। এবং আমরা এই খারাপ সময়ের মধ্যেও উই আর ডেডিকেটেড ফর দ্য কোম্পানি। এবং অন্যরা হয়তো ফাঁকি মারবে, ঠিক মতন কাজ করবে না, বাট আপনি যদি এখানে ডেডিকেটেড হন, আপনি যদি কাজ করে যান, আপনি যদি ফোকাসড হন, আপনি যদি কোম্পানির প্রতি দরদি হন, তাহলে কিন্তু আপনার ম্যানেজমেন্ট এবং আপনার বসরা মনে রাখবে যে ইউ ওয়ার দেয়ার ডিউরিং দ্য টাইম অফ নিড, এবং এটা ডেফিনেটলি আপনি একটা রিওয়ার্ড পাবেন। এখন আমি এটা কিভাবে জানি, বিকজ আমার তো প্রতি রাতে যে একটা ঢাকায় যে একটা লাইভ শো হয়, প্রবাবলি ইটস ওয়ান অফ দ্য বেস্ট লাইভস উই হ্যাভ রাইট নাও ইন বাংলাদেশ ইন টার্মস অফ কোয়ালিটি। তো ওই লাইভে অনেক বিজনেস ওনাররা আসে, ওই ওনাররা এই নিজের মুখ থেকে কথাটা বলেছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই খারাপ সময়ে কারা কোম্পানির জন্য ডেডিকেটেড এবং কারা কাজ করে যাচ্ছে এবং কারা আউটসাইড দ্য বক্স আইডিয়া জেনারেট করছে এবং প্রবলেমটাকে সলিউশন বের করার চেষ্টা করছে। তো এই হচ্ছে নাম্বার টু। এবং নাম্বার থ্রি হচ্ছে, দেখেন আমাদের জীবন যুদ্ধে আমাদের কাজের মধ্যে আমরা থাকি, আমরা কিন্তু আমাদের ভালোবাসার দিকগুলা, আমাদের প্যাশনের দিকগুলা কিন্তু চাপা পড়ে যায়, তাই না? আমাদের কাজের প্রেশারে আমাদের দিন চলে যায়, আমরা নো বলতে পারি না। সো আমাদের কিন্তু ভালো লাগা ভালোবাসার জায়গাটা অনেকটা বিচ্ছিন্ন। সো আমি মনে করি এই এই সিচুয়েশনটা আমরা একটু কাজে লাগাতে পারি। হ্যাঁ, একটু গান শোনা, একটু কবিতা লেখা, একটু গার্ডেনিং করা, একটু রান্না শেখা, একটু ফ্যামিলিকে বেশি টাইম দেওয়া, যেটা ভালো লাগে ওইটা করা। হ্যাঁ, মানে এই সুযোগটা হয়তো থাকে না। আমরা আগে মনে মনে ভাবতাম যে ইস উইকেন্ডটা যদি একটু লম্বা হইতো, উইকেন্ডটা ভাল লাগে না, আবার শুরু হয়ে গেল। বাট এখন এমন লম্বা একটা উইকেন্ড আমাদের আল্লাহ তাআলা দিয়েছে যে আমরা উই জাস্ট ক্যান ওয়েট টু গেট ব্যাক টু ওয়ার্ক, তাই না? তো ওই জিনিসটাই। সো আমি আবারও একটু রিপিট করি, নাম্বার ওয়ান হচ্ছে টু সেলফ ডেভেলপ and to learn different courses and different things and to prepare yourself for the light at the end of the tunnel, যেটা ইউসুফ ভাই বললো যে টানেলের পরে লাইট আছে। আর নাম্বার টু হচ্ছে যারা কাজ করে যাচ্ছেন, আমার মতো যারা এন্টারপ্রেনার, তারা চিন্তা করা যে আউটসাইড দ্য বক্স কি করা যায়। ইউসুফ ভাই জিজ্ঞেস করলে আমি পরবর্তীতে বলবো যে আমি নিজে আউটসাইড দ্য বক্স কি করেছি এবং এই ক্রাইসিসটাকে কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করা যায়। আর যারা চাকরি করছেন বাট এখনো জব আছে, ওয়ার্কিং ফ্রম হোম, ইটস টাইম টু শো ইউর ডেডিকেশন অ্যান্ড ইউর প্যাশন ফর দ্য কোম্পানি। নাম্বার থ্রি হচ্ছে নিজের প্যাশনের এরিয়াটা, নিজের ভালো লাগা ভালোবাসা এরিয়াটা নিয়ে একটু চর্চা করা, একটু নিজেকে সময় দেওয়া, একটু জীবনটাকে লিভ করা। হ্যাঁ, এই জিনিসটা। সো আমি আমার এন্ড থেকে তিনটা হচ্ছে থ্রি আর মাই টিপস আর কি। আচ্ছা, আমার আপনার কাছে একটু ভিন্নধর্মী প্রশ্ন। সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক যুবক আসলে আমরা অন্যদেরকে ফলো করি। তো ফলো করতে গিয়ে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় মোস্ট অফ দ্য পিপল অ্যাকচুয়ালি ইনভলভড, সোশ্যাল মিডিয়াগুলোই ফলো করে, তখন কি করে যারা সেলিব্রিটি পিপল তাদের লাইফস্টাইলটা কপি করার চেষ্টা করে। তা আমার দেখা মতো আমি যেটা রিসার্চ করে পেয়েছি যে বাংলাদেশে অনেকে কিন্তু রিসেন্টলি ইউটিউবার হতে চায়, যেমন আমরা অনুষ্ঠান করছি সেরকম আরেকটা অনুষ্ঠান তারাও করতে চায়। হ্যাঁ, এটা গুড, কিন্তু অনলি ফোকাস, অর্থাৎ তারা কিন্তু এই লাইনের ছিল না। তারা দেখে অন্যরা করে হাজার হাজার ভিউ হয়, তাহলে ভিউয়ের প্রতি যে অ্যাট্রাকশনটা, তারা কি করে নিজেরা এই ট্রেন্ডের প্রতি ঝুঁক যখন দেয়, তখন তারা যে কাজটা করতো, যেমন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সে যখন মুভ করে মাল্টিমিডিয়ায়, তখন তার কম্পিউটার ইঞ্জিনিয়ারের ইয়েটা কিন্তু ফ্লপ করে। তো এই ব্যাপার, এই যে চেঞ্জিং দ্য ট্রেন্ড, মানে মানুষের যে তার অরিজিনাল যে ক্যারিয়ার ছিল সেটা থেকে ভিন্ন ধর্মী ক্যারিয়ারে চলে যায় এবং অন্যকে ফলো করা। ফলো তো করতে হবে যারা ইন্সপিরেশন, যেমন আপনি যেভাবে চলছেন, তা আপনি যে ইয়েতে আছেন সেটা যখন আপনি বলবেন মানুষকে, তারা ফলো করবে, তাদেরকে গাইড করবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সে তার জায়গা থেকে, তার এক্সপার্টিজ হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার এক্সপার্টিজ হচ্ছে ডিজাইনার, যখন সে মুভ হয় সে তো ইউটিউবার হতে পারবে। তার এই ব্যাপারে কি করবেন যে চেঞ্জটা রাতারাতি চেঞ্জ?
জি, সরি আমি ইন্টারাপ্ট করেছি। হ্যাঁ, আপনি শেষ করেন। না, না ঠিক আছে। এই মানে সহজ প্রশ্ন। আমি আরো এ ব্যাপারে কিছু বলব। হ্যাঁ, আপনার বেসিক্যালি আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার ক্যারিয়ার গড়ে তোলা উচিত ৩টা জিনিসকে মাথায় রেখে, ওকে? এক হচ্ছে হোয়াট আর ইউ রিয়েলি গুড অ্যাট। ঠিক আছে? এটা মানে হচ্ছে যে আপনি যে কাজটা করেন ওই কাজটাতে ইউ নিড টু বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা সোজা কথা। ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন এভরিথিং। আপনার সব কাজ করা লাগবে না, সব কিছু জানা লাগবে না। কিন্তু আপনি যে কাজটা করেন ওই কাজটাতে যেন আপনি অ্যাবসোলিউটলি ইউ আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য বেস্ট ইন ইউর ক্যাটাগরি, ইন ইউর ক্লাস, এবং এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা আসলে যাবে না। যদি ইফ ইউ আর নট রিয়েলি দ্যাট ভেরি গুড তাহলে এটা কিন্তু সাস্টেনেবল না, এটা ইভেনচুয়ালি ফেল করবে। নাম্বার টু হচ্ছে ইট ইজ সো হার্ড আসলে ইউসুফ ভাই, ব্যবসা বাণিজ্য করা বা চাকরি করা বা যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ার মানে গড়ে তোলাটা এত কষ্টকর, স্পেশালি মি বিং অ্যান অন্টারপ্রেনার। আমি বলবো অন্টারপ্রেনারশিপ ইজ আ ডিফারেন্ট গেম অল টুগেদার। যখন অন্যদের বেতন আপনার দিতে হয়, অন্যদের দায়িত্ব আপনার দিতে হয়, ইটস আ ভেরি ডিফারেন্ট গেম। তো ইটস সো হার্ড যে প্যাশন যদি না থাকে তাহলে কিন্তু ইউ উইল ফেল। সো দ্বিতীয়টা হচ্ছে প্যাশন, এবং ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে একটা মার্কেট প্লেস লাগবে। অর্থাৎ আমাদের বাংলাদেশে হয়তো কবি সাহিত্যিকরা আমাদের বাবা দাদাদের আমলে হয়তো বলে গেছে যে গরিব হওয়াটা খুব মহান, কিন্তু ২০২০ সালে এসে আমি আসলে এই কথা বলবো না যে গরিব হওয়াটা মহান। আমি বলবো যে সবারই একটা সাস্টেনেবল ভালো সুন্দর ক্যারিয়ার গড়ে তোলা উচিত, এবং তাদের ফ্যামিলিকে, তাদের বাচ্চা কাচ্চাকে, তাদের প্যারেন্টসদেরকে বেস্ট হেলথ কেয়ার, বেস্ট এডুকেশন, বেস্ট লাইফটা দেওয়াই আমাদের উচিত এবং কর্তব্য। সো তার মানে কি ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আমি বলছি যে ইউ হ্যাভ টু হ্যাভ আ সাস্টেনেবল সাকসেসফুল মানি জেনারেটিং ক্যারিয়ার বা ওয়ে। ঠিক আছে? তো তার মানে ইউসুফ ভাই যদি এখন সামারি করেন ৩টা কথা যে আমি বললাম, প্রথম কি ছিল, that you have to be really good with your work, right? ২ কি ছিল, you have to be really passionate with your work. ৩ কি ছিল, your work needs to earn money and generate a sustainable income. সো এই ৩টাকে একত্রিত করলেই কিন্তু আসলে আমাদের জীবনে সাকসেস আসবে। তো এটা অনেকেই বোঝে না। হঠাৎ করে ইউটিউবার আপনার হওয়া দরকার নাই। আর ডন সামদানি মানে আমাকে বা আইমান সাদিক বা সালমান মুক্তাদি এদেরকে ফলো করার আপনার দরকার নাই। আপনি ইউটিউবার হতে পারেন আপনার ক্যাটাগরিতে। ফর এক্সাম্পল, আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন, হ্যাঁ, যদি একটা গ্রাফিক্স ডিজাইনার হন, একটা মিউজিশিয়ান হন, একটা ফিল্ম মেকার হন, একটা ব্রডকাস্ট জার্নালিস্ট হন, একটা ফ্যাশন ডিজাইনার হন, আপনি আপনার ক্যাটাগরিতে ইউটিউব ভিডিও বানান না। আপনি যদি একজন ডক্টর হন, আপনি করোনার 20টা টিপস দেন, রামাদানে আমাদের খাবার কি হওয়া উচিত ওই টিপসগুলো দেন। আপনি যদি একটা মিউজিশিয়ান হন, আপনি অনলাইনে গিটার শেখানোর চেষ্টা করেন। হ্যাঁ, আপনি যদি একজন হেলথ হেলথ স্পেশালিস্ট হন, আপনি হেলদি লিভিং কি, হেলদি লাইফস্টাইল কি, যোগা কেমনে করে, মেডিটেশন কিভাবে করে, এগুলি আপনি শেখান। ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ক্যান টেক ইন্সপিরেশন ফ্রম ফর এক্সাম্পল চ্যানেল লাইক লন্ডন বাংলা, বাট একদম হুবাহু এটাকে কপি করার তো দরকার নাই। আপনি এখান এক্সাক্টলি। থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনি আপনার এরিয়াতে যে এখানে স্পেশালিটি, ওই স্পেশালিটিতে আপনি কিছু একটা করেন, তাহলেই আপনি সাকসেসফুল হবেন, বিকজ ইউ উইল বি ভেরি গুড ইন হোয়াট ইউ ডু। না হলে কিন্তু ইউ উইল বি অ্যানাদার কপি ক্যাট, এবং ইভেনচুয়ালি ফ্রাস্ট্রেশন চলে আসবে এবং এটা বন্ধ করে দিতে হবে। এটা হ্যাঁ, আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। হ্যাঁ, এই জিনিসটাই আমি জানতে চেয়েছিলাম যে আসলে মানুষ যখন কপি করে, হ্যাঁ, সেও তার ইউর রাইট যে 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 জায়গায় আছে সে জায়গায় থেকে করা যায়। আপনার শখ আছে, আমাদের অনেকেরই শখ আছে, যেমন আমরা কিছু একটা অন্যের মতো হব। তো আমি যে জায়গায় আছি এই জায়গা থেকেই আমি কিছু করি, সেটাকেও কিন্তু করা যায়। আরেকটা জিনিস আমার যেটা প্রশ্ন, এটা অবশ্য সব ইউথদের জন্য, সবার জন্য, আসলে সব ইউথ শুধু না, ইয়াং জেনারেশন ছাড়াও সবার জন্য একটা জিনিস হচ্ছে ফেইল। আমরা জীবনে ফেইল হই কেন, সেটার আমার ধারণা আপনি যদি এই জিনিসটা একটু টাচ করেন, যে জি, আমাদের অনুষ্ঠানটি এই মুহূর্তে অনেকে দেখছেন, হয়তো পরবর্তীতে দেখবেন, কারণ যেহেতু আমাদের ইউকের টাইমটা হচ্ছে একটু অলস টাইম এই মুহূর্তে, জাস্ট 2:30, মানে প্রায় 3টা বেজে যাচ্ছে এই মুহূর্তে। রমজানে অনেক অলস, আর হয়তো ইফতারের পরে অনেকে দেখবেন। তো এই ভিডিওটা আসলে একটা হ্যাঁ, না, এই ভিডিওটা আসলে একটা মানে অনেকের যাতে হেল্প হয় জি, সেজন্যই আমরা কথা বলছি। তো রাইট, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে হাই এক্সপেকটেশন, আমরা কিছু করার পরে যে আমরা এক্সপেক্ট করি, যে এক্সপেকটেশন যখন হাই থাকে তখনই আমরা কিন্তু ফেল হয়ে যাই। তো অনেক সময় হাই এক্সপেকটেশন ভালো, কিন্তু কেরিয়ারের জি, ক্ষেত্রে হাই জি। এক্সপেকটেশন যে আমি এতটা করতে হবে, তখন এক্সপেকটেশন মতো যখন না হয় তখন সে ভেঙে পড়ে। এই ব্যাপারটা রাইট। আপনি কিভাবে টাচ করবেন?
আসলে আমি বলবো যে হাই এক্সপেকটেশন বা হাই ড্রিমটা থাকাটা খারাপ না। এটা জাস্ট আমি আর কি আমার পয়েন্ট অফ ভিউ আমি এক্সপ্লেন করছি। আমার মনে হয় স্বপ্ন যখন দেখতেই হবে বা এক্সপেকটেশন যখন করতেই হবে, এটা হাই হওয়াই উচিত। কিন্তু হাইয়ের সাথে রিয়েলিস্টিক হতে হবে। অর্থাৎ আমি যদি আজকে মনে করি যে আমি একদিন বাংলাদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কর্পোরেট ট্রেনার হব, এটা হয়তো রিয়েলিস্টিক। আমি যদি মনে করি যে আমি বাংলাদেশে একদিন গিয়ে সরকারের একটা বড় পজিশনে যাব, এটাও হয়তো রিয়েলিস্টিক। আগামীকাল হবে না, হয়তো 20 বছর, 10 বছর, 30 বছর লাগবে, ওইটাও হয়তো হতে পারে। বাট আমি যদি ভাবি যে আমি আগামীকাল আমেরিকার প্রেসিডেন্ট হব, ওইটা তো রিয়েলিস্টিক না। সো আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের স্বপ্ন দেখতে হবে এবং বড় স্বপ্নই দেখতে হবে, বাট স্বপ্নটা একটু হলেও রিয়েলিস্টিক হতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা বড় স্বপ্ন যখন দেখব, তখন যখন অ্যাভারেজ থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব, অ্যাভারেজের ঊর্ধ্বে যখন আমরা যাওয়ার চেষ্টা করব, আমাদের বুঝতে হবে যে আমাদের দ্য জার্নি উড বি টাফ। কারণ আপনি তো একটা অ্যাভারেজ লাইফ চাচ্ছেন না যে আমাদের কোনো একজন রকম কলার রয়েছেন বাসা। সামদানি ভাই, আমরা একটু কলার ফোন করেছেন, দেখি কি বলতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি ফোন করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ, বলেন কি জানতে জি। চাচ্ছেন? হ্যাঁ। আসলে আপনাদের মতো তো ভালো বলতে পারবো না। তবে আমার আ আমি আমার মতো যারা ঘরে বসে আছি, আমরা নারীরা যারা আছি বাসায়, তো অনেক আমাদের তো বাচ্চাদের সাথে সময় দিতে হয়। তো আমি মনে করি কি, যা আমি করছি আরকি, আমি মনে করি এটা আমার মতো যে সবাই করতে পারবো সেটাও না। যার হ্যাঁ, আপনি যেটা বলছেন যে যে যেটা জানে সেটাকেই প্রাধান্য দিতে হবে এবং ওইটার ভিতরেই আমাদের মানে যা কিছু করতে চাই ওটার ভিতরেই আমাদের ভাবতে হবে আরকি। এর চেয়ে যদি আমরা বেশি ভাবি, হয়তোবা সাকসেসফুল হতেও পারি, নাও হতে পারি। তো সেক্ষেত্রে আমি আমি যা করছি আরকি, যেমন আমি আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে বাচ্চাদের জন্য আ প আ আ বাচ্চাদের বাবা-মায়ের জন্য আমি মাস্ক বানাচ্ছি। আমার একটা আচ্ছা, ছোট ফ্যাক্টরি আছে, হ্যাঁ? আচ্ছা, সেলাই কাজ। এবার আমি ঈদে আমি কোনো বাইরের মানুষ এলাও না। তো আমি চাচ্ছি যে আমি ঘরে বসে যেন মানুষকে হেল্পও করতে পারি। আমার নিজের যেগুলা কাজগুলা আছে, যেগুলো আগে সময় দিতে পারতাম না, ওগুলার সাথে আমি ওগুলার একটু ডেভেলপ করার চেষ্টা করছি। তো যেমন আমি মাস্ক বানাচ্ছি, তারপরে ৫ টা পিপিই বানাইছি এনএসএস পরিবারের জন্য। টাওয়ার হামলেটস থেকে আমার সাথে মানে যোগাযোগ করছিলেন, উনাদেরকে বানিয়ে দিয়েছি আমি। হ্যাঁ? তারপরে নিজের বাংলা ভাষায় কোরআন শরীফ পড়তে পারি আমরা। তারপরে এই বাচ্চাদের সাথে সময় দেওয়া, বাসা অনেক মানে যে অনেক আমাদের মেয়েদের রান্নাঘরে কিন্তু অনেক কিছু আছে যেগুলা হাত দেওয়াই হয় না। এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, বাচ্চাদেরকে ওইগুলো আমরা শিখাতে পারি। অনেক আচ্ছা, কিছু ব্যাপার আছে। ফ্যাশন ডিজাইনিং এর উপরে যারা আছেন তারাও এগুলা করতে পারে। আমি ২ টা কবিতা লিখেছি আরকি ওই আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। করোনার উপরে, হ্যাঁ? তো তারপরে আমার ইংলিশটা অতটা আমার এত উম ভা খুব ভালো না। তারপরেও যতটুকু পারি অতটুকুই চলে আরকি। তারপরে আরো ভালো করার চেষ্টা করছি। হুম? আচ্ছা, তো আমরা পারি কিন্তু অনেক আমরা নিজেদের ভিতরে নিজেরাই প্রশ্ন করি যে আমরা কিভাবে সময়টা কাটাতে পারি। এমনি কিন্তু হয়ে যায়। ঘরের ভিতরে কিভাবে সময় চলে যায় এটা মানে সে নিজেই জানবে না। যদি একটু মানে চিন্তা করি নিজেকে, ওই যে অনেকে সোশ্যাল মিডিয়াতে পইড়া থাকে। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ আজাইরা বাজাইরা কথাবার্তা। প্রয়োজন কথা ঠিক আছে ভালো, আত্মীয়-স্বজনের সাথে কথাবার্তা, বাবা-মা সবার খোঁজখবর নিয়ে ঘরে কিভাবে বাচ্চাদের সাথে সময় দেওয়া যায়? বাচ্চারা তো বাইরে যেতে পারছে না। হ্যাঁ? আচ্ছা, তাদেরকে সময় দিলে সময়টা কখনো লস হয় না। বাচ্চাকে ইনভেস্ট যত সময় দেওয়া হয়, বাচ্চারা তত ডেভেলপ হবে সব দিকে। আরবিটাও শিখাইতে পারি আমরা যারা মুসলমান আছি, যে যার ধর্ম আছে ওই সম্পর্কে আমরা তাদেরকে নলেজ দিতে পারি। আমাদের ছোটবেলার গল্পগুলো আমরা তাদের সাথে শেয়ার করতে পারি। অনেক হ্যাঁ। কিছু আছে। আপনি তো আসলে ফোন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সাথে কন্ট্রিবিউট করেছেন। অন্য দর্শক যারা দেখছেন তারা কিন্তু এ থেকে অনেক উপকৃত হবে। আপনি শুধু সময়টাকে ভালোভাবে কাটাচ্ছেন এটা না, এর চেয়ে বড় জিনিস হচ্ছে আপনি এই যে এনএইচএস এর ব্যাপারে যে মাস্ক এবং পিপি আপনি তৈরি করে হেল্প করতে যাচ্ছেন, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং ধন্যবাদ জি, আপনাকে সেটা জি, করার জন্য। আর আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করছি, যেহেতু আপনি একজন গুড স্পিকার আউটসে, আপনি সিঙ্গল প্যারেন্টস যারা আছে, সিঙ্গল প্যারেন্টস এই সিচুয়েশনের মধ্যে, তারা কিভাবে এই অলস সময়টাকে কাজে লাগাবে
বাচ্চা আছে, তা এই সিচুয়েশনে তারা কি করতে পারে আপনি একটু যদি বলেন। এই সিচুয়েশনে আমার আমার মানে আমার আমাকে দিয়ে আমি আমি আম- আমি অবশ্যই সিঙ্গেল মাম না, আমি সিঙ্গেল মাম যারা আছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক আছে সিঙ্গেল মাম, ঠিক আছে? আচ্ছা ওরা কি করতে পারে জানেন, আমি কিন্তু পপুলার এরিয়ায় থাকি। আমার আমার 3টা মানে ওমেন্স সংগঠন আছে। তারপরে আবার আমি তাদেরকে সবসময় বলি যে তোমরা তোমরা নামাজ পড়তে পারো, তোমরা কোরআন শরীফ পড়তে পারো, তারপরে তোমরা অনলাইনের মাধ্যমে এক্সারসাইজ যেগুলো আছে, ইয়োগা, অ্যারাবিক, তারপরে জুম্বা, এগুলোতে অ্যাড হইতে পারেন তারা। হ্যাঁ, তারপরে আচ্ছা বিভিন্ন ইসলামিক সংগঠনগুলা থেকে অনলাইনের মাধ্যমে আরবি পড়ানো হচ্ছে আর কি, সেখানে তারা যোগ দিতে পারে। হুম। তারপরে আরো আরো আছে, যেমন আমি নিজেই আমি প্রতিদিন 5 ডেজই আমি এক্সারসাইজে জয়েন করি। কারণ আমাদের কমিউনিটি সেন্টার গুলাতে, যেমন এভারফিল্ড সেন্টারে যোগা, এক্সারসাইজ, কিভাবে অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আশা করি যারা অনেক কিছু হ্যাঁ আছে। আমরা আমরা কিভাবে পুরাতন কাপড়টাকে কিভাবে আমরা একটা ব্যাগ বানাতে পারি, একটা একটা পুতুল বানাতে পারি। হুম ধন্যবাদ আপনার ফোনটা কেটে গেছে, সরি আরেকজন কলার চলে আসছে। সামদানি ভাই, কল অনেক চলে আসছে, আমি আরেকটা কল সমস্যা নেই। নেই, হ্যালো কোনো সমস্যা নেই। আমি হ্যালো, যত আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি, সাজ্জাদ ভাই কেমন আছেন? আমি সাব্বির বলছি ও সাব্বির বাংলাদেশ ভাই, থেকে। হ্যাঁ বাংলাদেশ থেকে ফোন আসছে। সামদানি ভাই আপনার বাংলাদেশের ফোন। যদিও হ্যাঁ, মিউট করে না। সরি আপনার কথাটা শোনা যাচ্ছে না সামদানি ভাই, মিউট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ সাব্বির, একটু বলুন। হ্যালো, যে আমি আসলে হ্যাঁ আমি সামনে ভাইয়ের সাথে আসলে একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলেন, সামদানি ভাই শুনছে। হ্যাঁ সামনে জি, আমি শুনছি। আমরা আসসালামু আসলে আলাইকুম। বাংলাদেশ থেকে। সালাম আলাইকুম, জি, ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। হ্যালো। আচ্ছা ভাইয়া, আমি আপনার সাথে আসলে আপনাকে তো অনেক সেশনেই আমরা দেখি ওভার দ্য মিডিয়া, বাট আজকে এই সুযোগ হলো সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে যে একটা ত্রিমুখী সংযোগ হয়েছে। বাংলাদেশ থেকে ইউকে, ইউকে থেকে আবার বাংলাদেশে। তো আমি জি, আসলে আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছিলাম যে আমরা সবাইকেই খুব একটা বিষয় দেখি যে সকলে খুব সফল ব্যক্তিরাই আসলে সমাজে উন্নতি করে, বা যখনই কাউকে নিয়ে কোনো মানে একটা ইয়ে হয়, আপনার যদি কোনো সেশন হয় সেখানে সবসময় সফল ব্যক্তিরাই আসে। বাট আমার তো মনে হয় যে আমরা আসলে বাংলাদেশে সবাই তো সফল ব্যক্তি নয়। তো মিডিয়াম হ্যাঁ, স্টুডেন্ট, মিডিয়াম ব্রেইন আছে, যারা অল্প মিডিয়াম ক্রিয়েটিভ, এইরকম মানুষরা আসলে কিভাবে এগিয়ে আসতে পারে বা কিভাবে তাদের আইডিয়া গুলোকে কাজে লাগাতে পারে? মানে কোন আচ্ছা। সাইড গুলোকে তারা আসলে নক করে তারাও জীবনে সফলতা আনতে পারে? প্লিজ ভাই। হ্যাঁ থ্যাংক ইউ আর ভাইয়া, থ্যাংক ইউ আপনি লন্ডন আপনাকে বাংলাকে এখন এমন একটি রিপ্লাইটা সুন্দর দিচ্ছি। আয়োজন করার জন্য। লন্ডন ধন্যবাদ বাংলা এমন সাব্বির। সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সাব্বির। অনুষ্ঠান দেখতে থাকো, আমি দেখি সামদানি ভাই কি বলে। হ্যাঁ সামদানি ভাই। তো জি। আমি প্রথমত বলবো যে সফলতার সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ সাকসেস ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফারেন্ট, হ্যাঁ, আমাদের সবার জন্য। তো আমি যেটাকে সফল মনে করি বা সফলতা মনে করি, ওইটা অন্য একজনের কাছে সফলতা বা সফল ব্যক্তি নাও হতে পারে। তো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি ঠিক বলবো না যে শুধুমাত্র সফল ব্যক্তিদেরই ইন্টারভিউতে আনা হয় বা লাইমলাইটে আসে। বেসিক্যালি আসে হচ্ছে যারা স্পেশালিস্ট। আপনার মনে রাখতে হবে এবং বুঝতে হবে, দ্য ওয়ার্ল্ড ইজ ফর স্পেশালিস্ট। এটা বলতে আমি কি বুঝাচ্ছি, আজকে আল্লাহ মাফ করুক, যদি আমার বা আপনার একটা হার্ট অ্যাটাক হয় এবং যদি হার্টের কোনো সার্জারি করতে হয়, আমরা কিন্তু গিয়ে বলবো না যে "এই ডাক্তারখানা জেনারেল ডক্টর কই", আমরা কিন্তু বলবো যে লন্ডনে বা ঢাকায় সবচেয়ে বেস্ট হার্ট সার্জন কে। যত টাকাই লাগুক, আমি জমি বেচে গাড়ি বেচে হলেও বেস্ট হার্ট সার্জনের কাছে আমার হার্ট সার্জারি করব। আজকে যদি আপনার একটা গাড়ি থাকে এবং গাড়িটার যদি কোনো ক্রিটিক্যাল ঘটনা ঘটে, আপনি কিন্তু গিয়ে জেনারেল কি বলে এটা মেকানিক খুঁজবেন না,
তাই না? আপনি গিয়ে খুঁজবেন যে ওই পার্টিকুলার ফিল্ডে সবচেয়ে বেস্ট মেকানিকটা কে, হু ইজ দ্য স্পেশালিস্ট। সো এটাই আমি বলবো যে ইন্টারভিউতে আনা হবে বা কথা বলবে আসলে স্পেশালিস্টরাই, যে ফিল্ডে স্পেশালিস্ট, দে উইল টক অ্যাবাউট ইট। সো দিস ইজ নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আপনি বলছেন যে আপনার সংজ্ঞা অনুযায়ী যারা অত বেশি সফল না, হ্যাঁ, মিডিয়াম রেঞ্জে আছে, ওরা কি কি করতে পারে? ওরা যেটা করতে পারে, ওরা ওদের ফিল্ডে এক হচ্ছে ওদের ফিল্ডে দে ক্যান ট্রাই টু বিকাম আ স্পেশালিস্ট। আমি আগেই বলেছি যে আমরা সবাই সবকিছু করতে গেলে কিন্তু হবে না। আমরা আমাদের নিজস্ব ফিল্ডে আসলে স্পেশালিস্ট হতে পারি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এখন ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থাকাতে যেটা হয়েছে যে এন্ট্রি ব্যারিয়ারটা অনেক কম। সো আপনি কিন্তু আপনার ফিল্ডে যে মানুষরা আছে ওদেরকে নিয়ে একটা ভার্চুয়াল গ্রুপ খুলে ফেলতে পারেন এবং ওইখানে আপনি বিভিন্ন রকম প্রোগ্রামস করতে পারেন। ওইখানে আপনি কথা বলা শুরু করতে পারেন এবং আস্তে 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 দেখবেন যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনার কথার যদি কোয়ালিটি ভালো হয়, আপনাকে অন্যরাও টানবে এবং অন্যরাও আপনাকে ইনভাইট করবে বিভিন্ন প্রোগ্রামে কথা বলা বা কন্ট্রিবিউট করা। তবে আমার মনে হয় যে it's not about being famous or being successful, but it is about being a specialist in your particular field of work. Thank you so much. থ্যাংক ইউ ইয়ে ভাই। আমাদের অনেকটা কল চলে আসছে, তো আমরা আরেকজন কলার আমরা নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। উনি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? এগুলো দেখি বাংলাদেশ। বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি বলেন, আপনার প্রশ্ন কি আমাদের গুলাম সামদানি ভাইয়ের কাছে? হ্যালো। জি 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 জি, আপনি জি, আমার প্রশ্নটা ছিল যে আসলে আমরা আহ, কেউ কেউ আছি আর কি, আমরা প্রফেশনালি না, ধরেন শখের বসে আমরা মিডিয়াতে কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা তো তখন দেখা যায় যে আমরা আসলে আপনার কাজ করতে গিয়ে দেখা যায় বিভিন্ন সময় আপনার আমরা আসলে অগ্রসর হই, কিন্তু আমরা অনেকের কাছ থেকে আর কি আপনার কোনো উৎসাহ পাই না। আমাদের নিয়ে হাসাহাসি করা হয় বা অনেক ধরনের ধরেন মানে আমরা চাই আর কি কাজটা করতে, কিন্তু ওটা সঠিকভাবে করতে পারি না কারণ সবাই আমাদেরকে উৎসাহ দেয় না, মানে আমাদের আচ্ছা কাজে আর কি। তো এই ব্যাপারে আমি সামতানি ভাইয়ের কাছে জানতে চাইছিলাম যে আমরা আসলে অনুপ্রেরণা কিভাবে পেতে পারি। ধরেন একটা কাজ আমরা করতেছি, তো মানে সবার কাছ থেকে আমরা অনুপ্রেরণাটা আশা করতেছি আর কি। জি। তো থ্যাংক ইউ, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনি দেখতে থাকেন আমি একটু অনুষ্ঠান। আমরা আপনি মেইন অনুষ্ঠানটা দেখুন, সেখানে সামদানি এটা আপনার প্রশ্নের উত্তর দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ফোন করার জি, জন্য। ধন্যবাদ। হ্যাঁ সামদানি ভাই জি, বলেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আপনার জন্য আমি একটা খুবই একটা কি বলে রিভিল, হ্যাঁ এরকম রিভিল করবো একটা জিনিস। ওইটা হচ্ছে বাধা বিপত্তি এবং মানুষের নেগেটিভিটি এবং মানুষের নিরুৎসাহ দেওয়া, হ্যাঁ, এটা শুধুমাত্র মিডিয়ার ক্ষেত্রে নয়। আপনি যে কোনো নতুন কাজ যদি করার চেষ্টা করেন, আপনি যদি, যেটা আমি একটু আগে বললাম যে মানে আউটসাইড দ্য নর্ম এবং অ্যাভারেজের বাইরে আপনি যে কোনো কাজ করার চেষ্টা করেন, আপনি ক্রিটিসিজমের সম্মুখীন হবেনই। এই যে আজকে যে ইউসুফ ভাই বা লন্ডন বাংলা এই চ্যানেল বা এই পেজ থেকে যে এই ধরনের ইন্টারেস্টিং জিনিসপত্র করা হচ্ছে, আমি শিওর যে উনিও শুনছে যে হ্যাঁ এই যে আইসে আইসে ফেমাস হইতে চায়, ফাইজলামি কোনো কাজ নাই, আইসে এরকম আমি শিওর উনারও শুনতে হয়েছে। আমি যখন প্রথমে মাল্টিন্যাশনাল জব ছেড়ে ট্রেনিং কোম্পানি দেওয়ার কথা ভাবলাম, একটা মানুষও ছিল না, আপনি বিশ্বাস করেন, যে ঘরের মানুষ থেকে শুরু করে বাইরের মানুষ পর্যন্ত কেউই কিন্তু প্রথমেই ইয়েস বা খুব খুশি হয়নি। প্রথমে আমার মন জয় করতে হয়েছে ঘরের মানুষদের, এবং দেন ঘরের মানুষদেরকে অনেক বোঝানোর পর ওরা যখন সাপোর্টিভ হওয়া শুরু করলো, আমার ওয়াইফ, আমার বাবা মা, দেন আমি আসলে সাহস পেয়েছি, রাইট। অ্যান্ড দেন বাইরের মানুষদের নেগেটিভিটি তো শেষ হয়নি। আমার মনে হয় ইদানিং 5th ইয়ার ক্রস করার পর ডন সামদানি ফ্যাসিলিটেশন হয়তো একটু ক্রিটিসিজম কম পাচ্ছে, বাট প্রথম দিকে মানুষের হাসাহাসি, টিটকারি, মানে মজা করা, হ্যাঁ, নিরুৎসাহ করা, ইট ওয়াজ এভিডেন্ট, এটা খুব বেশি ছিল। তো আমার কথা হচ্ছে যে আপনাকে নিয়ে মানুষরা কথা বলবেই, হাসাহাসি করবেই, কিন্তু ওদের কথা এত পাত্তা দেওয়ার কোনো কারণ নাই আনটিল অ্যান্ড আনলেস ওরা আপনার বাসার ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এবং বাসা ভাড়াটা দেয়। তো যেহেতু
বাইরের মানুষরা আপনার বিলস পে করে না, সেহেতু ওদের কথাবার্তা এত শোনার কোনো কারণ বা দরকার নেই। ওদের কোনো কাজ নাই বলেই ওরা আপনার কাজ নিয়ে কথা বলে। তবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা, যেটা সুন্দর করে মানুষ আপনার উন্নতির জন্য আপনাকে একটা কথা বলে। আমি যদি আজকে ইউসুফ ভাইকে বলি, ইউসুফ ভাই আপনি পার্পল বা ব্লু কালার টি শার্ট না পরে আপনি একটা ব্ল্যাক কালারের যদি টি শার্ট পরেন আপনাকে বেটার লাগবে, এবং পিছনে যদি এরকম ফুলের ছবি না থেকে যদি একটা প্লেন ব্যাকগ্রাউন্ড থাকে, এটা ভালো হবে, এটা অডিয়েন্সদের জন্য চোখের জন্য বেটার হবে। তাহলে কিন্তু একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এটা আমি উনার ভালোর জন্য বলছি, 1 to 1 উনাকে বলছি, সবার সামনে অপমান করছি না। ওইটা কিন্তু একটা অন্য জিনিস। তো মানুষের অ্যাটাক ভার্সেস ক্রিটিসিজম বুঝতে হবে, এবং যারা খামাখা অ্যাটাক করছে বুঝতে হবে যে ওটা কি আপনার বাবা মা বা আপনার ক্লোজ কেউ নাকি, যে আপনার জীবনে প্রভাবিত করে, আপনার বাসার বিল দেয়। যদি ক্লোজ কেউ না হয় তাহলে ওদের কথা শোনার কোনো কারণ নাই। ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড ট্রাই টু ডু ইট রিয়েলি অ্যাট আ ভেরি গুড কোয়ালিটি। আপনি যদি ভালো কোয়ালিটির কাজ করেন, যে লোকরা আপনার বাধা হয়ে গেছিল, যারা আপনাকে হাসাহাসি করেছে, ওরাই একদিন আপনাকে ডেকে কাজ দিবে বিকজ অফ ইয়োর কোয়ালিটি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে রাখবেন, আমাদের কাজের কোয়ালিটি হচ্ছে সব। থ্যাংক ইউ। এরপরে আমি জাস্ট অ্যাড করবো, একটা কোট আছে, ফেমাস কোট ম্যালকম এক্সের, ইফ ইউ হ্যাভ নো ক্রিটিক্স ইউ উইল লাইকলি হ্যাভ নো সাকসেস। ক্রিটিক্স যদি না থাকে তাহলে তো সাকসেস নাই, মানে সাকসেস হতে হলে মানে ক্রিটিক্স থাকবেই। আরেকটা জিনিস হচ্ছে যেটা, সাকসেস মেক্স সো মেনি পিপল হেট ইউ, আই উইশ ইট ওয়াজ ইন দ্যাট ওয়ে। It would be wonderful to enjoy success without seeing envy in the eyes of those around you. So hate থাকবেই, মানুষ হেট করবে, ভালো কিছু করতে গেলে পিছন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা একটা কমন জিনিস আমাদের সমাজে, সমাজে কি সব জায়গায়, এটা শুধু বাংলাদেশি বা বাঙালি এই ধরনের কিছু না, সব জায়গায় এই জিনিসটা আছে। আমরা ইউকেতে বসবাস করি, সেখানেও আছে। আপনি একটা ভালো জিনিস করছেন, তারা দেখছে আপনাকে, কিন্তু তারা কিছু বলবে না, কিছু করবে না। কেন? তারা পিছন থেকে চেষ্টা করবে যে আপনি কিভাবে একটু যদি স্টপ হয়ে যান তার কথায়, তাহলেই সাকসেস। এটাই চায় মানুষ। হ্যাঁ, সুন্দর করে বলেছেন, ধন্যবাদ। আশা করি দর্শকের যে প্রশ্ন ছিল সেটা বুঝতে পেরেছে। তা আমার যেটা প্রশ্ন, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো। সামনে ভাই, সরি আমি ভুলে গেছি, আপনার কয়টায় যাওয়া লাগবে? ভুলে টাইমটা। না, আমার টাইম আছে ইউসুফ ভাই, আমার নিজস্ব লাইভ রাত 10টা, এখানে মাত্র 8:15 বাজে। আচ্ছা আচ্ছা, আমি ভাইয়া আপনি টেনশন ঠিক নেন আছে না। ঠিক আছে ঠিক আছে। অনেক প্রশ্ন আসছে, সেই জন্য চিন্তা করলাম যে কিছু প্রশ্নে আমরা উত্তর দেই। তো অনেকে বলে থাকে, যেমন আমি যে জিনিসটা, আমি যদি কারো যদি কোয়ালিটি থাকে, কারো যদি তার প্রতিভা যেটা আমরা বলি থাকে, আমি চেষ্টা করি, হ্যাঁ তাকে চেষ্টা করি যে কোনোভাবে কাজে লাগানোর। তো সেক্ষেত্রে অনেকের একটা জিনিস আমি পেয়েছি, বাংলাদেশে কিন্তু অনেক প্রতিভাবান যুবক রয়েছে, যুবতীর মানে সরি ইয়াং জেনারেশন যদি বলি, দুইটাই কভার করে, ইয়াং জেনারেশন রয়েছে। আমি একটা জিনিস পেয়েছি, যেমন তাদের এক্সপেকটেশনটা হচ্ছে এই প্রতিভা আমি দেখার আগেই তারা মানিটা চিন্তা করে, যেমন আমি কত পাবো এটা ফিক্স করে নেয়। আপনি আমি জানি না বোঝাতে পেরেছি কিনা, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আপনি বুঝবেন যে আমরা এখান থেকে যেমন ডিজাইনের কাজগুলো হয়, তো বাংলাদেশে আমি ফেসবুকে দেখি অনেকে ভালো ডিজাইন করে, তো মনে হলো যে ওকে দেখি তারা পারে কিনা। তো একটা ডিজাইন দেওয়া হলো, পরে দেখা হলো হ্যাঁ করে দেবো, আপনি কত দিবেন? সো এই আনসারটা আমি পেয়েছি অনেকবার, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি তো দেখি নাই যে আসলে সে ডিজাইন আমার পছন্দ মতো করতে পারে কিনা। তখন তার যে ডিজাইনের কোয়ালিটি আছে এটা বুঝি, কিন্তু তার হয়তো আমার মন মতো হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি দেখি সে পায় কিনা। তো তার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কত দিবেন? তখন সে তো জানে যে একটা ফ্রি সার্ভিস নিচ্ছি না, আই উইল পে, সে কিন্তু ফ্রিল্যান্সার। তো এই ব্যাপার, এই ধরনের মেন্টালিটিটাকে আপনি কিভাবে দেখবেন, যে এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে এরকমই হয় না জিনিসটা একটা কোম্পানি ছাড়া? কোম্পানিতে হলে অনেক সময় কি হয়, তাদের পোর্টফোলিও থাকে, তাদের থাকে যে আমি 10টা ডিজাইন আপনাকে দিব, 10টার মধ্যে একটা পছন্দ করবেন। ইউসুফ ভাই, যেটা হয়েছে আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। একবার পাবলো পিকাসো একটা বারে বসে আছে, and then a beautiful lady comes in. Ooh la la. So a beautiful lady, walks up to him and says, "Oh my God, Mr. Picasso,
হ্যাঁ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমার সামনে দ্য গ্রেট পাবলো পিকাসো, আপনি বসে আছেন। স্যার, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। প্লিজ আপনি আমাকে একটা স্কেচ এঁকে দেন। তো এখন ওই মেয়ের কথা শুনে পাবলো পিকাসো বলল, ঠিক আছে, নো প্রবলেম মাই ফেয়ার লেডি, আই উইল ড্র আ স্কেচ ফর ইউ। অ্যান্ড দেন পিকাসো টুক আ পিস অফ পেপার অ্যান্ড ড্রু আ স্কেচ ভেরি কুইকলি অ্যান্ড গেভ ইট টু হার। তো মেয়ে ওই স্কেচ নিয়ে দেখে বলল, ওয়াও মিস্টার পিকাসো, এত সুন্দর একটা স্কেচ আপনি আমাকে এঁকে দিয়েছেন, থ্যাংক ইউ মিস্টার পিকাসো, আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ বলে শি স্টার্টেড ওয়াকিং। তো ওয়েন শি স্টার্টেড ওয়াকিং, পিকাসো মেয়েটাকে ডাকছে, হেই মাই ফেয়ার লেডি, $1 million। তো এটা আসলে $1 million ছিল কি 10,000 ফ্র্যাঙ্কস ছিল, উই ডোন্ট নো, বাট একটা খুব এক্সপেন্সিভ জিনিস চার্জ করে বসলো, যে ধরেন বাংলায় টাকা হয়তো বলে বসলো যে 10 লাখ টাকা, কথার কথা। হ্যাঁ, বললো যে $1 million। তো মেয়েটা অবাক হয়ে গেছে, বললো, মিস্টার পিকাসো, উই আর আস্কিং ফর $1 million ফর দিস। মিস্টার পিকাসো, এটা আপনার আঁকতে লাগছে মাত্র 30 seconds. হুম। It took you only 30 seconds to draw this, and you're asking for bloody $1 million. Is this fair, Mr. Picasso? Is this right? So তখন পিকাসো রিপ্লাই করলো, listen my fair lady, it took me 30 years to learn how to draw this in 30 seconds, and that's why it costs $1 million. It has the name of Pablo Picasso, it has Picasso's signature on it, and that is why it costs $1 million. সো আমি আসলে ইউসুফ ভাই গল্প থেকে যেটা বোঝাতে সবাইকে চেষ্টা করছি, এটা হচ্ছে যে ইউ হ্যাভ টু গিভ দ্যাট আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অফ প্র্যাকটিস টু ডেভেলপ ইউর ক্রাফট. You have to give that hours and days and months, years and decades to develop your brand, and only then you will get that kind of success, and only then you will make that kind of money. তো আজকে যে জিজ্ঞেস করছে কত দিবেন, এটাকে অনেক সুন্দর করেও বলা যেত ইউসুফ ভাই, আমি আপনি যা যা বলছেন আমি করে দিচ্ছি, যদি ডিজাইনটা ভালো হয়, যদি আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের হয়, তাহলে আপনি আমাকে প্লিজ প্রফেশনালি হায়ার করেন। তো ডিরেক্ট টাকার কথাটা না বলে যদি এই এইটাই। সুরে এই সুন্দর করে যদি বলতো, তো আপনি তো লন্ডনে বসে তাকে ঠকাবেন না। আপনি তখন যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি, তখন উল্টা আপনিই বলবেন যে তুমি কত নিবা, ও তখন বলতে পারে, ভাইয়া আমরা একটা প্যাকেজে আসি, আপনি আমাকে মাসে 10,000 টাকা দিয়ে আমি আপনাকে 20টা ডিজাইন করে দিব। কথায় আমি একটা উদাহরণ দিচ্ছি। বা আপনি আবার আমাকে ভাইয়া একটা দিয়েন, আপনি খুশি থাকেন, আমি করে দিব। সো এই জিনিসটাই আর কি ইউথ অনেক সময় বোঝে না। দে ওয়ান্ট আ কুইক সাকসেস, দে থিঙ্ক যে ওয়ার্ল্ড ইজ ফ্লাওয়ারি অ্যান্ড বিউটিফুল, যে গ্র্যাজুয়েশনের পর পরে সে একটা বিশাল জব পাবে, আমাকে আইফোন কিনবে, কিন্তু এই আইফোনটা কিনতে তো 1 লক্ষ টাকা দরকার, এটা তো ইউ উইল নিড টাইম টু ডু দিস, তাই না? তো এই জিনিসটা বুঝতে হবে যে ইউ নিড টু গিভ টাইম, এবং আপনার স্কিল সেট ডেভেলপ করতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, অ্যান্ড অনলি দেন পিপল উইল ভ্যালু ইউ। না হলে একটা দুটা কাজ করে কিন্তু ছেড়ে দিবে। তো এটাই আমি বলছি যে আই থিঙ্ক লার্নিং দ্য আর্ট অফ নেগোসিয়েশন, দ্য আর্ট অফ স্পিকিং, দ্য আর্ট অফ ক্র্যাকিং বিজনেস ডিলস, এটা আসলে আমাদের স্কুল কলেজে ওভাবে শেখায় না। আমাদের শেখানো উচিত হাউ টু ডিল উইথ মানি, শেখানো উচিত। এবং যারা নিজেরা শিখতে চায়, ইউটিউবে এখন প্রচুর কন্টেন্ট আছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন ইট ইউরসেলফ। আমি যদি অ্যাড করি আপনার কথার সাথে, সুন্দর পরামর্শ দিয়েছেন, যে আমি মনে করি যে ব্র্যান্ডিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি আমার ব্র্যান্ডিংটা ক্রিয়েট করে নেই, তখন কিন্তু কেউ প্রশ্নও করবে না, টু বি অনেস্ট, যে আপনি বলা লাগবে না যে কত দিবেন, সেই বলবে আমি এত দিব, আমারটা করে দাও, অথবা সে বার্গেন করবে সে নিজে থেকে, কারণ ব্র্যান্ডিংটা এমন এক জিনিস। সো ব্র্যান্ডিংয়ের উপর আমরা অনেক সময় কনসেন্ট্রেট করি না। মূলত ব্র্যান্ডিং নিজেকে প্রতিষ্ঠা করা, যে আমি এমন এক পর্যায়ে যাব যে আমার ডিজাইনের জন্য বা আমার কন্টেন্টের জন্য আমার কাছে অটোমেটিকলি বলবে যে ভাই আমি এই কন্টেন্টটা চাই, আই উইল পে দিস মাচ, 10,000 টাকা 20,000 টাকা দিব। হ্যাঁ, তখন সে নিজেই ক্লায়েন্ট কিন্তু অফার করবে। তো যাই হোক, যে কারণে ডিজাইনটা বলছি, এই মুহূর্তে অনেক ডিজাইনার, আমি যতটুকু আমার জানি না, ফেসবুকে অনেক লিস্টে আছেন, অনেকে দেখি যে ডিজাইনগুলোকে প্রায়োরিটি দেয়। তো ডিজাইনের কিন্তু অনেক আছে, এই দেশে ডিমান্ড আছে, বিভিন্ন দেশ থেকে ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার হায়ার করে। কিন্তু ইংল্যান্ড থেকে আমি যেটা দেখেছি যে বাংলাদেশের না গিয়ে সরাসরি অনেকেই কিন্তু ইন্ডিয়ার দিকে ঝুঁকছে। তো ইন্ডিয়া থেকে, যেমন টু বি অনেস্ট, আমার কিছু কোম্পানির কাজ ইন্ডিয়া থেকে করানো হয়েছে। আমার যে ম্যানেজার, উনি ইন্ডিয়া থেকে
করতেই করে নিয়ে স্বাচ্ছন্দ্য আসবে। হ্যাঁ বোধ করে। বাংলাদেশে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে কাজের যে সে দিয়েছে কিন্তু তার ব্যবহারে পছন্দ না, যে না তার ব্যবহারটা ওই স্ট্যান্ডার্ডে হয় নাই আমাদের স্ট্যান্ডার্ডে। তার ফ্রাস্ট্রেশন, হ্যাঁ দিয়েছি তো তো কী হয়েছে, আপনি একটু সময় লাগে এগুলো, আপনি খালি ফোন দিয়েন না তো, এই যে এই ধরনের কিছু মানুষের অ্যাটিটিউডে অনেকটা পিছনে চলে যায়। হ্যাঁ না, এবার এটা তো অবশ্যই। এবং আজকে আমি আমার একটা ক্লাস ছিল ক্যারিয়ার 101, যেখানে 60 জন বাংলাদেশি ইউথকে আমি পড়াচ্ছি। এক্সকিউজ মি, মাফ করবেন, ক্ষমা করবেন। কোনো সমস্যা তো নেই। আমি ওই ক্লাসে আজকে ওদেরকে আমি বললাম যে বিলিয়ন্স অফ ডলার্স আর বিন এক্সপোর্টেড বাই এক্সপ্যাটস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা ইন বাংলাদেশ। এবং এতদিন পর্যন্ত ছিল যে শুধু সিইও লেভেলে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে আনা হতো, এখন এটা এক লেভেল নিচেও নেমে গেছে। আমি লোকাল কোম্পানি উইথ লোকাল ওনারশিপ এরকম কিছু কোম্পানিকে চিনি যারা এখন ডিরেক্টর সেলস বা হেড অফ মার্কেটিং এরকমও ওরা ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে বা ফিলিপিন্স থেকে নিচ্ছে। তো এখন আমাদের দেশে মানুষ, যেখানে 16-17 কোটি মানুষের দেশ, যেখানে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স উই হ্যাভ নাও 30 লাখ এডুকেটেড বেকারস। হ্যাঁ, তো ইউসুফ ভাই, আমি কিন্তু নর্মাল বেকারদের কথা বলতেছি না, আমি বলতেছি এডুকেটেড বেকারস, মানে দে হ্যাভ আ এডুকেশন ডিগ্রি বাট দে ডোন্ট হ্যাভ আ জব। তো এই যে এত বড় একটা বেকার সংখ্যা গোষ্ঠীকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কেন? প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড, ইমোশনাল ইন্টেলিজেন্স। নিজের ইমোশনটাকে কন্ট্রোল করা এবং অন্যদের ইমোশনটাকে বোঝা। নাম্বার 2 হচ্ছে যে বেয়াদবের মতন আপনাকে জিজ্ঞেস করছে যে কত দিবেন, এটাতে সুন্দর করে বলবে যে বড় ভাই আমার রেট চার্টটা হচ্ছে এরকম, আপনার জন্য যেটা কনভিনিয়েন্ট হয় আপনি একটু করেন, তবে আমার কাজটা আপনি আগে দেখেন। এই যে সুন্দর করে বলাটা, আপনি একদম ঠিক বলেছেন, রাইট জায়গায় বলেছেন। এটা বস ম্যানেজমেন্ট বা আপনার ক্ষেত্রে কি ক্লায়েন্ট ম্যানেজটা করতে পারলো না, হ্যাঁ, একটা বিদেশি ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে হারালো জাস্ট বিকজ অফ কমিউনিকেশন স্কিলস। এবং দেন হচ্ছে কমিউনিকেশন স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস, একটা জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করা, হ্যাঁ, একটা জিনিসকে, একটা ছোট্ট জিনিসকে বড় করে দেখানো, তাই না, ওই ওই জায়গাটাতে। এবং এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলবো যে পিপল ম্যানেজমেন্ট স্কিল। তো দেখেন, এই যে আমি প্রত্যেকটা স্কিলের কথা বললাম, আমি অনেককে বলে বেড়াই যে আমি বাংলাদেশে যে কাজটা করছি এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। বলেন তো ইউসুফ ভাই, কাজটা কি? সফট স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা আমি মনে করি যে আমার কাজটা কোনো অংশে ইবাদতের কম না। আমি মনে করি যে বাংলাদেশিদের অনেক স্কিল, অনেক পোটেনশিয়াল, বাট দে নো দ্য হার্ড স্কিল অ্যান্ড দ্য টেকনিক্যাল স্কিল ভেরি ওয়েল। ওয়ার দ্য ল্যাক ইজ সফট স্কিল। এক্স্যাক্টলি আমি যা যা বললাম, হাউ টু কমিউনিকেট, হাউ টু নেগোশিয়েট, হাউ টু ক্র্যাক দ্য ডিল, হাউ টু সেল মোর, হাউ টু ম্যানেজ ইউর বস, হাউ টু ম্যানেজ ইউর টিম, অল দিজ আর সফট স্কিলস। এবং আমি কিন্তু সফট স্কিল স্পেশালিস্ট। আমার কাজটাই হচ্ছে মানুষের এই সফট স্কিলটাকে ডেভেলপ করা, বিকশিত করা, হাউ টু প্রেজেন্ট অ্যান্ড অল দ্যাট। তো আমার মনে হয় যে আমাদের দেশে যেহেতু কনসেপ্টটা খুবই নতুন, ট্রেনিং বললেই সবাই টেকনিক্যাল, ভোকেশনাল, ফাংশনাল ট্রেনিং বুঝে, কিন্তু সফট স্কিল ট্রেনিংও যে it would be so important, এটা আমার অনেক কষ্ট হচ্ছে বোঝাতে, বাট লাস্ট 5 বছরে অনেক কোম্পানিরাই বুঝেছে। এবং আই এম হ্যাপি যে এখন আর কি বাংলাদেশিরা এই লাইনেও এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে সফট স্কিল ডেভেলপমেন্ট, হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা। আপনি তো মূলত ইউথদের নিয়েই কাজ করেন, আমি যতটুকু, আমি কয়েকটা ভিডিও দেখেছি আপনি যে লিঙ্ক দিয়েছিলেন, সেটাতে খুবই মানে যেটা আমি খুশি হয়েছি যে অনেক ইউথরা জয়েন করেছে, তাদের অনেক প্রশ্নের উত্তরও দেওয়া হয়, মূলত মোটিভেশনাল যে করার জন্য তাদেরকে। তো আমি ইউসুফ ভাই, মেইনলি আই এম আ ইন্টারন্যাশনালি সার্টিফাইড কর্পোরেট ট্রেনার. I work with 140 companies in Bangladesh, and I've also taken some workshops outside Bangladesh in Thailand and in China. আচ্ছা হ্যাঁ, আমি একজন সার্টিফাইড NLP ট্রেনার, এবং আমি বাংলাদেশে আই ওয়ার্ক উইথ অল দ্য বিগ কোম্পানিজ হিয়ার। এবং ইউথদের যেটা আপনি দেখেছেন, মানে কোম্পানি কর্পোরেট ট্রেনিং এ তো আমরা ভিডিও ছাড়তে পারি না, এই কারণে এগুলো একটু কম দেখা যায়। বাট আমি কিন্তু মেইন কাজটাই হচ্ছে আমার কর্পোরেট ট্রেনিং, দ্যাটস হাউ আই আর্ন। আর ইউথদের জন্য ইউনিভার্সিটি সেশনগুলা, it is a free sessions, I don't charge them, আচ্ছা আচ্ছা and ওগুলোকে আমি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিতে পারি। এবং আমি দেশের সবচাইতে বড় ইন্সপিরেশনাল বা ক্যারিয়ার বেস রেডিও শো এবং টিভি শো হোস্ট করি, ন্যাশনাল টিভি, ন্যাশনাল রেডিও, এবং দেশের সবচাইতে বড় ইংলিশ নিউজ পেপার ডেইলি স্টারে লিখি, এবং দেশের নাম্বার 1 ইংলিশ ম্যাগাজিনে আইস টুডেতে লিখি। But everything I do is related to skill development, either for the youth or for the corporate.
আচ্ছা, আচ্ছা। দ্যাটস গুড। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ইউথদের জন্য। একটু আগে যে কলার প্রশ্ন করেছিলেন যে অনেকে হাসাহাসি করে তাকে নিয়ে সে মিডিয়াতে কাজ করতে চায় কিন্তু তার হয়তো স্কিল ডেভেলপমেন্ট হয়। তো আপনি যেটা করছেন যে ডেভেলপমেন্ট করার জন্য কি করা যায়? আসল জিনিস হচ্ছে তাকে পরিবর্তন করা যায়। সব মানুষের কিন্তু ভিতরে একটা হিডেন ট্যালেন্ট যেটা আমরা বলি সুপ্ত প্রতিভা মনে হয় নাকি? Potential, হ্যাঁ, জি। পটেনশিয়ালিটি থাকে। তাকে একটু ঘষা মাজা করলে কিন্তু হয়ে যায়। সব মানুষের ভিতরেই একটা জিনিস থাকে। সো একজন যখন শুরু করে আমিও অনেককে দেখেছি ১ম এ যেমন আমার বাংলা তেমন উচ্চারণগুলো ভালো ছিল না। আমি চেষ্টা করেছি যে না ওকে আই হ্যাভ টু লার্ন। আমার মধ্যে যে উচ্চারণগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা জানেন যে ব্রিটেনে আসলে আমরা মূলত ইংলিশ বেশি কথা বলি। আরও হচ্ছে বাংলিশ কথা বলি। অর্থাৎ বাংলা ইংলিশ মিক্স করে কথা বলি। তো আমি একটু টক পুরাই শো British। হ্যাঁ, একটু করে সবসময়। কিন্তু আমি চেষ্টা করি যখন টক শো করি তখন আমি চেষ্টা করি যে আমাদের তো ইংলিশ টক শোগুলো অনেক হচ্ছে। সো আমি চেষ্টা করি যে শুদ্ধ বাংলা কিভাবে বলা যায় সেটার উপর খুব চাপ দেই এবং একসময় মোটামুটি হচ্ছে, চলছে। কেউ এখনো বলে নাই যে উচ্চারণ হয় নাই। হয়তো অনেক শব্দগত জটিলতা থাকতে পারে। তো সবার ভিতরে থাকে ট্যালেন্টে কিন্তু এই ট্যালেন্টটাকে কিভাবে কাজে লাগাতে হয় তাকে যদি কেউ লজ্জা দিয়ে বা বলে যে না তোমার ভিডিও হয়ই নাই তুমি মানে মিডিয়া তোমার রিপোর্টই হয় নাই এরকম ডিমোটিভেশনটা করে হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকে ইউকেতে আমি দেখেছি আমাদের কমিউনিটির মধ্যে স্পেশালি এরকম একটা হয় কিন্তু মূলত ইউকেতে অনেক মানুষ পরিবর্তন হয়েছে বলে যে না ওকে ক্যারি অন ইউ ডিড ওয়েল একটু পুশ দিলেই কিন্তু সে আরও সামনে যাবে আমার অনেক প্রেজেন্টার রয়েছে আমাদের অনুষ্ঠানে আমি কোনোদিনই কাউকে বলি না হয় নাই সে যখন একটা শো করে আসলে তো সে করতে পেরেছে এটাই তার আসলে অনেক বড় জিনিস একটা লাইভ যেমন আমরা করছি আমি যদি একজন নিউ কামার হই আমি একটা ক্যামেরার সামনে যে আমি বসে কথা বলছি সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার আপনি কথা বলছেন যদি আপনি একজন ফোকে বা যেমন আপনি স্টার্ট করেছেন এরকম এটাই কিন্তু জি অনেক বড় স্কিলস হয়তো আরও ভালো হবে এটা করতে করতে এক পর্যায়ে যাবে যেমন আজকে কিন্তু আমি কন্ট্রোল করছি সাউন্ড ঠিক করছি সব কিছু করে আবার কথা বলতে চেষ্টা করছি ক্যামেরা আমার দুইটা কোনটার দিকে তাকাবো অনেক সময় ভুল হয়ে যায় এটা হবে ভুল করেই মানুষকে শিখতে হয় তা আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষ জেলাস হয় কারো যদি প্রতিষ্ঠা পাওয়ার পথে মানুষ যখন জেলাস হয় এই জি জেলাসিটাকে কিভাবে ওভারকাম করতে হয় জেলাসি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের সমাজে কিন্তু এই জেলাসির কারণে শাহ ইউসুফ কিছু করে ফেলছে সে একটা নিউজ পেপার অনলাইন প্ল্যাটফর্ম চালাচ্ছে ওকে না তাকে কিভাবে স্টপ করা যায় গোলাম সামদানি এই করছে সে ইন্সপিরেশনাল পার্সন ওকে আমিও তো হতে পারি তাকে কিভাবে থামানো যায় এই যে জিনিসটা মানুষের এটা থেকে আপনি যদিও প্রথমে এটা কিছুটা টাচ করেছিলেন যে স্পেশালি জেলাস থেকে অর্থাৎ হিংসা এর থেকে কিভাবে ওভারটেক করে একজন মানুষ সামনে এগিয়ে যেতে পারে আপনি এই প্রশ্নটা কি হচ্ছে যে অন্যরা যখন আমাকে নিয়ে জেলাসি করে আমি কি করব নাকি আমি যখন অন্যদেরকে থেকে জেলাস হই তখন আমি জেলাসিটা কিভাবে ম্যানেজ করব কোনটা ইউসুফ ভাই আসলে দুইটাই হ্যাঁ এটা কিন্তু আমি যদি প্রশ্ন করেন এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস আপনি নিয়ে এসেছেন হ্যাঁ আমি যখন দুই ধরনের জেলাসি হয় একটা হয় অমুক হয়েছে ওকে আমি দেখি কিছু একটা করতে পারি কিনা এটা কিন্তু আবার গুড ওয়ে এটা জেলাসি না এটা হচ্ছে কম্পিটিশনটা থাকতে পারে ভালো দিক দিয়ে ভালো যদি আমি চিন্তা করি কিন্তু আমি যেটা পার্টিকুলারলি বলছি সেটা হচ্ছে জেলাস যেমন একজন মানুষ কিছু একটা ভালো করছে আমরা কি করি তাকে সহযোগিতা না করে তাকে কোনোভাবে থামানো যায় কিনা যেটা আমাদের কলার কয়েকজন প্রশ্ন করেছে এবং আমি দেখেছি আসলে কয়েকজন কমেন্টেও করেছেন সিমিলার যে এই থেকে কিভাবে ওভারকাম করে অর্থাৎ ওভারটেক করা যায় কিভাবে সামনে যাওয়ার জন্য সো এক হচ্ছে আমি যখন অন্যদের সাকসেসটা দেখব আমাদের উচিত না জেলাস হওয়া বিকজ এক তো হচ্ছে জেলাসি একটা গুনার কাজ এটা কোনো ধর্মেই বলে নাই যে তুমি অন্যদেরকে থেকে জেলাস হও বা অন্যদেরকে ক্ষতি করো আমি ওকে দেখে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করবো এবং আমিও জেলাস হই কিন্তু বাট এই জেলাসটা হয়ে আবার সাথে সাথে কন্ট্রোলে চলে আসি হ্যাঁ আমারও কিন্তু জ্বলে যায় ভিতরে
হ্যাঁ, যে আমার থেকে ভালো একটা জিনিস করে ফেললো বাট জ্বলে গিয়ে কিন্তু আমি আবার কন্ট্রোলে চলে আসি, ইন্সপায়ার্ড হই যে ঠিক আছে ও যেটা করেছে ইটস ভেরি গুড, আমি কিভাবে এর থেকে বেটার করতে পারি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি অনেক সময় দেখি যে আমি একটা জিনিস ইনিশিয়েটিভ নিলাম, আমি শুরু করলাম, আমাকে দেখে অন্যরা এটা নকল করছে। হ্যাঁ, যেমন লাইভ শোটা শুরু করলাম বাংলাদেশে, শুরু করার পর দেখলাম যে আমার ক্যাটাগরি বা আমাকে দেখে অনেকে এখন লাইভ করে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন যে লাইভ যে করে বেড়াচ্ছে, এখন এটা কি আমি কন্ট্রোল করতে পারবো? আমি তো কন্ট্রোল করতে পারবো না। সো আমি এখন চেষ্টা করছি যে যেটা আমার কন্ট্রোলের মধ্যে ওইটা নিয়ে কিছু করা। আর আমার কন্ট্রোলের মধ্যে কি? দ্য কোয়ালিটি অফ মাই লাইফ। ওকে, দ্য কোয়ালিটি অফ মাই লাইফ, যে আমি চেষ্টা করছি যে আমার আজকে রাত 10টায় যে লাইফটা আছে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো ইউসুফ ভাই আপনি একটু দেখবেন, মানে বাংলা টাইম রাত 10টায়। আই এম আচ্ছা ট্রাইং আচ্ছা টু পুট ইট আপ অ্যাট আ কোয়ালিটি উইচ উড বি আনপ্যারালেল ফর এনিওয়ান এলস। আই এম ট্রাইং টু ইন গেস্টস যেটা অন্যরা গেস্ট এই লেভেলে এই কোয়ালিটি গেস্ট আনতে পারবে না। আই এম ট্রাইং টু ডু সাম স্টাফ এঙ্গেজমেন্ট উইদিন দ্য শো যেটা অন্যদের জন্য করাটা ডিফিকাল্ট, বিকজ আই এম আ ট্রেনার, সো আই ক্যান এঙ্গেজ বেটার, তাই না, উইথ পিপল অ্যান্ড পিক আপ থিংস অ্যান্ড আস্ক বেটার কোয়েশ্চেন্স। তো এটা চেষ্টা করছি। দেখেন আমি নিজের জীবনটা নিয়ে উদাহরণ দিলাম কেন? আপনাদের বোঝানোর জন্য যে আপনার দোকান দেখে একজন দোকান খুলে ফেলছে আর আপনি জেলাস হয়ে গেলেন যে তুই দোকান খুললি কেন, তোর এখন দোকান আমি বন্ধ করবো। এসব না করে আপনি চেষ্টা করেন নিজেকে আরো ইন্সপায়ার করতে, যে আপনার একটা কম্পিটিশন চলে আসছে, এখন কিভাবে আপনি ওই দোকান থেকে আপনার দোকানের প্রোডাক্ট, প্লেসমেন্ট, মার্কেটিং, প্রাইসিং, ডেলিভারি, বিহেভিয়ার, কাস্টমার সার্ভিস সবকিছু বেটার করা যায়। এবং প্রতিদিন ওই কম্পিটিশনের দিকে তাকিয়ে থাকেন এবং তাকিয়ে থেকে আরো রাগ হয়ে নিজের উপরে নিজের রাগটা দেন, ইন দ্য সেন্স অফ ডেভেলপিং ইউর সেলফ। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ইট ইজ, দ্যাটস দ্য বেস্ট অ্যাডভাইস দ্যাট আই ক্যান গিভ ইউ। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ, অন্যরা যখন আপনাকে নিয়ে জেলাস হয় আপনি কি করবেন? আপনি কিছু করেন নাই। আপনি যখনই ভালো কাজ করবেন অন্যরা আপনাকে নিয়ে জেলাস হবে এবং চেষ্টা করবে আপনাকে টেনে নামাতে। আমি যেটা করি ওইটা হচ্ছে আমি রাগ হয়ে আমি আরো 2 গুণ 3 গুণ কাজ করা শুরু করি। অর্থাৎ ইউসুফ ভাই যদি আমাকে বলে যে দুই মিয়া ডন ভাই আপনি একটা ফালতু, আমি তখন ওনার উপরে রাগ করে আমি আরো 3 গুণ কাজ করবো ওনাকে চেতানোর জন্য আরো। মানে এটা আসলে আমি নিজেকে নিজে বুঝাইছি। চ্যালেঞ্জ So that হিসেবে I নেন। keep on working. হ্যাঁ, এটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিব। আমি নিয়ে ওনাকে দেখাই দিব যে লুক আই উইল শো ইউ হোয়াট আই অ্যাম, ওয়েট এন্ড সি। বিকজ এটা আমি করছি কেন? আমি কিন্তু আসলে উনাকে যে আসলেই দেখাতে চাই ওরকম না, উনাকে নিয়ে ভাবার কিন্তু আমার সময় আসলে নেই। বাট আমি এটা নিজেকে নিজে মোটিভেটেড রাখার জন্য একটু চিন্তা করি যে ঠিক আছে ওকে আমার মানে ও আমাকে নিয়ে হাসাহাসি টিটকারি করেছে, আমার মনে কষ্ট দিচ্ছে, ঠিক আছে আমি এখন আরো 3 গুণ 4 গুণ 5 গুণ উঠে পড়ে লাগবো। সো দ্যাটস হোয়াট আই পার্সোনালি ডু, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সেলিব্রিটিদের প্রতি আমাদের যেটা ওই ঝোঁক, যে সেলিব্রিটিদের দেখে আমরা তার মতো হব। হ্যাঁ, আমরা ওইটা টাচ করেছি। যেমন আমি একটা জিনিস বলি, বাংলাদেশের কোনো একটা ইন্টারভিউর জন্য আমি একজনকে মেসেজ দিয়েছিলাম ফেসবুকে, কারণ যেহেতু তার কন্ট্যাক্ট ডিটেলসটা নাই, দিয়েছি। তো আফটার 2 years আমি সেটার রিপ্লাই পেয়েছি। এখন আমার বলার রিজনটা হচ্ছে আফটার 2 years কেন আমি বলি, সে যখন প্রশ্ন দেখেছে, সে প্রশ্নটা দেখেছে যে না এটা একটু ডিফারেন্ট স্টাইলের, এবং 2 বছর পরে যখন রিপ্লাই দিয়েছে তখন আমি প্রশ্ন করলাম যে এটা তো ওই সময়ে দরকার ছিল, এখন আপনি টু লেট। হ্যাঁ, এখন দিয়েছেন ধন্যবাদ, বাট কি করে আপনার মনে পড়লো যে আপনি রিপ্লাই দিবেন? তখন উনি বলল যে না, আসলে আমি প্রশ্ন দেখে রিপ্লাই আমি ইগনোরই করেছি। যখন দেখেছি আপনি একজন সামথিং লন্ডনে থাকে, আমি বললাম কীভাবে বুঝলেন? যে আপনার প্রোফাইলে গেছি, যখন দেখেছি যে আপনার প্রোফাইল ভেরিফাইড। হ্যাঁ, এই ভেরিফাইডের প্রশ্নটা আমি আনছি কয়েকটা কারণে, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এটাই আসে। তো যখন দেখেছি ভেরিফাইড তখন বুঝলাম যে না, আপনি তো আলতু ফালতু প্রশ্ন করেন, মানুষ না। আমি বললাম এটাই হচ্ছে সমস্যা, আমাদের সমাজে আমরা জাজ করি, খুব কুইকলি জাজ করি। ভেরিফাইড হলে সে মানুষ ভালো, আর ভেরিফাইড না হলে ভালো না, এটা কিন্তু ঠিক না। প্রশ্নটা কি সেটাকে আমরা গুরুত্ব দেওয়া উচিত। আমাকে অনেকে ফেসবুকে মেসেজ দেয়, আমি চেষ্টা করি যে যদি তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয় তার প্রশ্নের উত্তর দেই। কিন্তু প্রশ্ন যদি এরকম হয় যে আপনার প্রোফাইল ভেরিফাইড হলো কিভাবে ভাই, এটা কিভাবে করা যায়, কোথায় টাকা দিয়ে করা যায়, তখন আর উত্তরটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি 2005-এ যখন ভেরিফাইড হয়, আমার ম্যাক্সিমাম প্রশ্নগুলো এসেছে ফেসবুকের বাংলাদেশ থেকে। বিশ্বাস করবেন কিনা জানি না, 2015-এ। 15 জি হ্যাঁ, যখন হয় তখন বলে বললেন। হ্যাঁ
সরি, মানে ভুলে 2005 বলেছেন। না না, আমি বলছি যে 2015 যখন ভেরিফাইড হয় তখন ম্যাক্সিমাম প্রশ্নগুলো বাংলাদেশ থেকে এসেছে কিভাবে হয়েছে, একটু যদি রাস্তা বলে দেন। এখন আমার সমস্যা হচ্ছে আমি কিভাবে বলবো, ওই সময় ফেসবুকই আসলে ওই যে ফার্স্ট ফেজে যে তারা ভেরিফাই করেছিল, ওই সময় কিন্তু ফর্মের অপশন ছিল না। তো ওই সময় হয়ে গেছে, তো তারে বললাম উত্তর দিতে গিয়ে আমি কি বলবো, বললাম যে ওকে সেটা হয়েছে সম্ভবত মার্ক জুকারবার্গের ফ্রেন্ড আমি, সেই জন্য তাকে ফলো করি, সে দেখে ফেলছে, কি বলবো। তো এই যে জিনিসটা যে কিভাবে হয়েছে, সেও কোনো রকম যদি করতে পারে, কিন্তু হতে হলে তো অটোমেটিক্যালি হয় অনেক সময়। আপনি আজ আপনার ফেসবুক প্রোফাইলও ভেরিফাইড, এটার কারণ হচ্ছে আপনি একজন হয়েছেন, ওই পর্যায়ে যাওয়ার পরেই ফেসবুক রিকগনাইজ করেছে, ঠিক তাই না? জি, এই না আমারও পর্যায়ে করতে হয়েছে ভাইয়া, কাউকে হ্যাঁ, দিয়ে করাতে হয়েছে, কিন্তু যে কেউ চাইলেই করাতে পারবে না। এটাই এই জিনিসটাই। হ্যাঁ, ইউকেতে তো আরো অবস্থা মানে খুবই টাইট, যেহেতু এই ধরনের প্রশ্ন বেশি আসে ফেসবুকে। আমার প্রচুর প্রশ্ন শুধু এটাই, কিভাবে হয়। একজন সেলিব্রিটি বলতেছে আমিও পেপারে লাগবে, তাই না? নিউজ লাগবে, কন্টেন্ট লাগবে, পাবলিকেশন লাগবে, অনেক কিছু মিলিয়ে টিলিয়ে আর কি, মানে রিকোয়ারমেন্টটা অনেক হাই। হ্যাঁ, এখন আমরা চলে যাই মূল প্রশ্নে। আমরা আপনার কি পয়েন্ট যদি বলেন, যে এই আমরা মূল আলোচনা হচ্ছিল যে অলস মুহূর্ত কিভাবে কাজে লাগিয়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, অর্থাৎ লকডাউন যখন ওভার হবে তখন সাথে সাথে যাতে এই বাস্তবায়ন বুলেট পয়েন্টগুলো আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করা শুরু করি। তো এই যে কি পয়েন্ট, কয়েকটা কি পয়েন্ট আপনি বাংলাদেশের যারা আছে তাদের জন্য যদি বলেন যে এই কি পয়েন্টগুলো তারা ফলো করবে, নোট করে, ওকে, তারা এই কি পয়েন্ট ফলো করে যদি তারা নোট ডাউন করে যে আমি এই করব, যেহেতু তারা এখন বাসায় বসেই আছে, মোস্ট অফ দ্য ইয়াং জেনারেশন আসলে বাইরে যাচ্ছে না, শিক্ষিত যারা তারা কিন্তু আসলে মূলত বাসায় বসেই আছে, তো তারা কি পয়েন্টটাকে তারা কাজে লাগাবে। এরপরের প্রশ্নটা হবে মেন্টাল হেলথ ইস্যু, আপনি মূলত কয়েকটা প্রোগ্রামও করেছেন, তো সে ব্যাপারে আমি প্রশ্ন করব, বাট প্রথমে আমরা যদি কি পয়েন্টটা নিয়ে আলোচনা করি। ভাইয়া কি পয়েন্টটা আমি একদম প্রথমে যেটা বলেছি অনেকটা ওরকমই। তো কি পয়েন্ট হচ্ছে, এক, এখন গুগলে এবং গুগল গারাজ যেমন একটা ফ্রি টুল আছে গুগলের, এটা একটা ফ্রি অনলাইন টুল। সো গুগল গারাজের মাধ্যমে অনেকগুলো 148টা আপনার ফ্রি কোর্স আছে, 128টা মনে হয় ফ্রি কোর্স আছে। সো আই উইল টেল দ্য ইউথ ওয়ান টু গো টু গুগল গারাজ অ্যান্ড ডু দ্য ফ্রি কোর্সেস। ওকে, নাম্বার টু হচ্ছে উডুমি এবং কোর্সেরা এই ধরনের পেইড যেসব ওয়ার্কশপগুলো আছে, যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এই পেইড ওয়ার্কশপগুলোতে $150-200 কোর্স মাত্র $10 থেকে $20 পাওয়া যাচ্ছে। এই সুযোগ আর জীবনেও আসবে না। সো আপনি যখন এই ক্রাইসিসের পরে জব মার্কেটে যাবেন, ইউ ক্যান শো পিপল যে দেখো এই যে সার্টিফিকেশন, আমি সার্টিফিকেশন পেয়েছি, আমি এই বন্ধের সময় বসে থাকি নাই, আমি এই বন্ধের সময় এই কাজগুলো করেছি, সো দ্যাটস ওয়াই ইউ শুড হায়ার মি। সো সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আমিও চেষ্টা করছি কিন্তু একটু নিজের মানে মানে ফিজিক্যাল বা এক্সারসাইজ করা, একটু একটু ডেভেলপ করা। আমি হয়তো একটু শুকিয়েছি আগের তুলনায়। হ্যাঁ, মানে আমি চেষ্টা করছি একটু হেলদি লাইফস্টাইল লিড করা। রামাদানের সুযোগটা কাজে লাগিয়ে, যেহেতু কম খাওয়া দাওয়া হচ্ছে, চেষ্টা করছি ওইভাবে একটু ফিজিক্যাল স্ট্রেংথ বিল্ড করা। বিকজ আগের তুলনায় আই ফিল আই এম উইক নাও আ ডেজ, আই এম গেটিং ওল্ডার। সো ওই জিনিসটা করা। দিস ইজ নাম্বার থ্রি। নাম্বার ফোর হচ্ছে to try to learn something new যেটা that you are passionate about, because আপনি তো কখনো এই সুযোগটা আগে পাননি, because you were so busy running around। তো একটু মিউজিক শেখা বা একটু ইউটিউবে দেখে যোগা শেখা, মেডিটেশন শেখা, ড্যান্স শেখা, আর্ট শেখা, যা আপনার ইচ্ছা, যে আপনার কবিতা লেখার ইচ্ছা ছিল, বই লেখার ইচ্ছা ছিল, হোয়াট এভার দ্যাট ইজ, you do that and that would definitely help you। এবং আমি আরেকটা কথা বলেছি যে যারা who are working from home, they are working, তাদের কিন্তু এখনই একটা সুযোগ তাদের কোম্পানিকে এবং তাদের বসকে এবং সবাইকে একটু বোঝানো দ্যাট দে আর অ্যাকচুয়ালি ভেরি গুড এমপ্লয়িজ। তো এই কারণে একটু ডেডিকেটেড হওয়া, একটু ফোকাসড হওয়া, আউটসাইড দ্য বক্স চিন্তা করা, প্রবলেম সলভিং করা, এই জিনিসগুলোই ভাইয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই 4-5টা পয়েন্ট আই থিঙ্ক সবাই যদি একটু মেনে চলে, বা এই 4-5টা পয়েন্টকে কেন্দ্র করে যদি সবাই একটু তাদেরকে নিজেকে ব্যস্ত রাখা বা ডেভেলপ করার চেষ্টা করে, আই থিঙ্ক ইটস বেটার। আমি একটা কমেন্ট ছিল যে নিউ কামারদের জন্য একটা সেকেন্ড, আমি প্রশ্নটা পড়ে নেই।
পড়েন। যারা মিডিয়াতে নতুন, আমরা ফ্লুয়েন্টলি আপনাদের মতো কিভাবে উপস্থাপন করতে পারবো? কারণ অনেক সময় খুব নার্ভাস ফিল হয় কথা বলতে, বিশেষ করে কোনো লাইভে প্রোগ্রামে। এই ব্যাপারে কিছু মানে কিভাবে তারা এই নার্ভাসনেসটারে দূর করবে? আমি জাস্ট খুব সুন্দর প্রশ্ন, আই লাভড ইট। হ্যাঁ, আসলে ভাইয়া, ইউসুফ ভাই, যে কোনো বিষয়ে নার্ভাসনেসটা আমরা কন্ট্রোল করতে পারি থ্রু প্র্যাকটিস। এর উপরে আর কোনো সিক্রেট নাই, ওকে? কোনো কোনো ম্যাজিক নাই। আজকে আমি যদি সুন্দর করে কথা বলি, আমি যেদিন প্রথম মাইক হাতে নিলাম ওদিন তো আমি এরকম করেছি, তাই না? ওদিন তো আমি এভাবে কথা বলিনি। এখন যদি আমি কথা বলতে গিয়ে একবারও না হয়, প্রথম দিন তো খালি আমার নাম গোলাম সামদানি ডন, আমি একজন প্রফেশনাল, এই জিনিস হয়েছে, তাই না? সো ম্যালকম গ্ল্যাডওয়েল তার বইয়ে আউটলায়ার বইয়ে বলেছে দ্যাট ইট টেকস 10,000 আওয়ার্স অফ প্র্যাকটিস টু বিকাম আ জিনিয়াস ইন এনি ফিল্ড। তার মানে যে কোনো ফিল্ডে আমরা অনেক ভালো হতে পারবো। উই ক্যান বিকাম অ্যাবসলিউটলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইফ উই গিভ দ্য এফোর্ট অ্যান্ড দ্য টাইম। এটা ক্রিকেট খেলা হোক, কাপড় ধোয়া হোক, রান্না করা হোক, বকবক করা হোক আমার মতন ট্রেনিংয়ে বা ফেসবুকে এসে, বই লেখা হোক, ফুটবল খেলা হোক, হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করা হোক, হোয়াট এভার ইট ইজ, দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বিকাম বেটার। এটাই হচ্ছে সত্য কথা, তাই না? সো এই কারণে আমি সবাইকে বলবো যে শুধু স্পিকিংয়ের ক্ষেত্রে না, জীবনে যে কোনো ক্ষেত্রে যদি আপনি ভালো হতে চান, তাহলে ওই কাজটা আপনার বারবার করতে হবে, প্রতিদিন করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং এভরিডে বেটার হতে হবে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাকে নিতে হবে এবং ক্রিটিসিজমটাকে নিয়ে নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে, বেটার করতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। হ্যাঁ, আরেকজন প্রশ্ন করেছেন যে ডিসকাসিং অ্যাবাউট ক্যারিয়ার হেল্পফুল ফর আমাচার পারসন। আসলে উনি বোঝাতে চেয়েছেন যে রবি, তিনি প্রশ্ন করেছেন যে নতুন যারা ক্যারিয়ারে শুরু করতে চাচ্ছে তাদের কি করা উচিত? Does he mean after joining the first job? এটা ক্লিয়ারলি বলেন নাই। তা হোপফুল ফর অ্যামাচার পারসন মানে ক্যারিয়ারের ব্যাপার, পুরো প্রশ্নটা ক্লিয়ার না। আমরা যদি বলি যে হ্যাঁ জয়েনিং তার কিভাবে করতে হবে, আমি ইউসুফ ভাই এটাকে একটু প্রি জয়নিং এবং জয়নিং স্টেজে বলি, ঠিক আছে? সো প্রি জয়নিং এর ক্ষেত্রে when you are a fresh grad you should be doing a very good CV, you should be creating a very good CV. অনেকে আসলে এটা ঠিক মতন ক্রিয়েট করে না, এক্সকিউজ মি, অনেকে আসলে এটাকে একটু আন্ডারস্টিমেট করে, একটা প্রপার সিভি ক্রিয়েট করার চেষ্টা করে না। তারা মনে করে যে না, সিভি দেখে হয়তো ওভাবে ডাকবে না। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর এন্ট্রি পয়েন্ট ইন আ জব ইজ থ্রু আ ভেরি গুড সিভি। সো ইউটিউবের মাধ্যমে বা এখন অনেক ভালো সিভি পাওয়া যায় গুগলে একটু সার্চ করলে। সো ইউ শুড গো অ্যান্ড সার্চ ফর আ গুড কোয়ালিটি সিভি। আমি সরি, আমার আসলে মনে হয় একটু ঠান্ডা লেগেছে। না, এটা আমি শিওর, বিকজ আমি একদমই বের হইনি। তো আপনি কি আমাকে একটু একটা মিনিট টাইম দিবেন? আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু আসছি। আমি জাস্ট ওয়াশ মাই হ্যান্ডস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি যদি এড করি এই প্রশ্নের, যে আপনি শুরুতে ক্যারিয়ারে অর্থাৎ ফোকাসটা ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি তার প্রথম ক্যারিয়ারের শুরুতে ফোকাস না করে তাহলে কিন্তু সে ফেল করবে। ফেলটা এই কারণ ফোকাস, এবং ফোকাস যদি যে কাজই করেন, আপনি ফোকাস যদি করেন, সেটাতে আপনি কনসেন্ট্রেট করেন, তাহলে আপনি সাকসেস পাবেন। সাকসেস আসতে হলে কিন্তু অনেক কাজ করতে হয়। যেমন সামদানি ভাই বলেছে যে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স ইউ হ্যাভ টু স্পেন্ড প্র্যাকটিস, এবং প্র্যাকটিস না করলে কোনো জিনিসে সফলতা আসে না। আমি যদি এর প্রশ্ন যে কিভাবে প্রেজেন্টিংয়ে সফল হওয়া যায় বা লাইভ অনুষ্ঠানে কথা বলতে যে জড়তা থাকে, সেই জড়তা থেকে কিভাবে ওভারকাম করা যায়, সেটা যদি আমি বলি, জড়তা থেকে করতে হলে প্র্যাকটিস করতে হবে। লাইভ যদি এটা শখ থাকে যে আমি করবই, আমি এটা কেউ স্টপ করবে না, আমাকে করতেই হবে, তাহলে করতে হলেই প্র্যাকটিস শুরু করে দিতে হবে। Doesn't matter how many views, don't worry about the views, যে কয়জন দেখলো এই অনুষ্ঠান, সেটার চেয়ে বড় জিনিস হচ্ছে আমি করব।
50 জন যদি দেখে, 100 জনও দেখে, তারপরেও কিন্তু দেখেছে সেই মানুষগুলো। এবং এভাবেই বিল্ড হয়, এভাবে আস্তে আস্তে কিন্তু একসময় 1000, একসময় লক্ষ পেরিয়ে যাবে। সুতরাং শুরু করতে হবে। এই যে জড়তা, প্র্যাকটিস, মানে কথা বলার ভঙ্গি, হাত নাড়ানো, এইগুলোই কাজ করতে হবে। হ্যাঁ সামদানি ভাই, আমি ওই প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম যে কিভাবে লাইভে প্র্যাকটিস করতে হয়। আমি যেটা বলছিলাম যে মানুষ শুরু করতে হবে, প্র্যাকটিসেই কিন্তু সফলতা পাওয়া যায়। এখন প্রথমে এসে যদি কেউ মনে করে যে আমার মাত্র 100 জন দেখলো আমার ভিডিও, তাহলে আমি স্টপ করে দেই, এটা হবে না। তাকে চালিয়ে যদি করতেই হয় যে না আমি করব, লাইভ ভিডিও করব, প্রেজেন্টিং করব, তাকে মানে কন্টিনিউ করে যেতে হবে। সে থেমে গেলেই শেষ। একটা জিনিস কষ্ট করে থামতে হবে না। আমি যে মিডিয়াতে আমি কিন্তু এসছি প্রায় 15-20 বছর হবে মনে হয়, প্রায় 20 বছর। কিন্তু এর আগে তো আমি মিডিয়াতে ছিলাম না। 20 বছর আগে কিন্তু আমি কমপ্লিটলি ডিফারেন্ট সেক্টরে ছিলাম। মিডিয়াতে এসে চিন্তা করেছি যে আমি করবই এবং শুরু করেছি। সফল কতটুকু হয়েছি সেটা সফলতার ব্যাপারে আপনার কাছে আমার প্রশ্ন আছে। তো আমি তো বলছি এটা সাবজেক্টিভ। হ্যাঁ, সফল কিভাবে আমরা যে ক্যাটাগরাইজ করি যে না আমরা এইভাবে সফল, এইভাবে সফল, তাহলে হয়তো ডিফারেন্ট হবে। কিন্তু আমি নিজে থেকে আমি স্যাটিসফাইড কিনা, আমি নিজেকে মনে করি আমি সফল এখনো ধরে রাখছি। মিডিয়া ক্যারিয়ার বা মিডিয়া হিসাবে আমি জনগণকে কিছু দিতে পারছি, সেটা কিন্তু আমি হ্যাপি, আই এম হ্যাপি উইথ দ্যাট। সো সেটাকেই আমি সফল বলবো। তো যারা শুরু করতে চান এই মিডিয়া ক্যারিয়ার, অনেকে প্রশ্ন করেছেন যে মিডিয়ার ব্যাপারে, আমার কথা হচ্ছে যে স্টার্ট করেন, কন্টিনিউ করেন, ডোন্ট স্টপ। আপনি যদি 1 বছর পরে স্টপ করে দেন যে আপনারটা সফল হচ্ছে না, তাহলে শেষ, ইউ বি বিহাইন্ড। আবার শুরু করতে হবে অন্য কোনো জিনিস শুরু থেকে। তো এই 1 বছর কিন্তু আপনার ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, আপনি যদি মনে থাকে। জি, আমি বলছিলাম যে প্রি জবে মানে একদম when you are fresh grad, একটু খুব সুন্দর করে সিভিটা বানাতে হবে এবং খুব প্রপারলি ইন্টারভিউ স্কিলসের প্রিপারেশন গুলো নিতে হবে এবং জব ডেসক্রিপশন যেসব জায়গায় অ্যাপ্লাই করছেন ওইসব জায়গায় জব ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে যে হোয়াট আর দে লুকিং ফর ফ্রম ইউ অ্যাজ দ্য ক্যান্ডিডেট, এবং অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে হবে। অনেক ইন্টারভিউ দিতে হবে, অনেক ইন্টারভিউতে আপনি ফেল করবেন। আমি এর আগে একটা কথা আমি বলতে গিয়ে মনে হয় পেঁচিয়ে গিয়েছি। ফেলিয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ বিকজ ফেলিয়ার গিভস আস আ লার্নিং আনপ্যারালাল টু এনি আদার লার্নিং। মানে আমি যদি আপনাকে এখন বসে বসে একটা জিনিস শেখাই, আপনি শিখবেন, অনেক কিছু ভুলে যাবেন। আপনি একটা যদি বই পড়েন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু ভুলে যাবেন। তো মেন্টরসও ইম্পর্টেন্ট, বই পড়াটাও ইম্পর্টেন্ট, ইউটিউবে লার্নিং ভিডিও দেখাটাও ইম্পর্টেন্ট। কিন্তু এক্সপিরিয়েন্স যখন আপনাকে একটা থাপ্পড় দেবে ধরে, হ্যাঁ একটা ঘুষি মারবে, এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সের মানে ফেলিয়ারের কথা বলছো, ওই ফেলিয়ারটা আপনাকে যে একটা এমন এক ঘুষি মারবে, ঘুষি মেরে আপনাকে ফালিয়ে দিবে, এবং ওইটা কিন্তু মানে অন্যরকম লার্নিং। সো এর জন্য ফেলিয়ারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মনে রাখতে হবে ফেলিয়ারের পর থেমে গেলে ইউ আর ডান। ডিরেক্টর ইউসুফ ভাইও বললো, ফেলিয়ারের পর আপনাকে উষ্ঠা মেরে ফেলিয়ে দিবে, আপনাকে ধাক্কে মেরে ফেলে দিবে, আপনাকে ল্যাং মেরে ফেলে দিবে, ঘুষি মেরে ফেলে দিবে, পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে হবে, দেন আবার কিন্তু ফেলবে। ডোন্ট থিঙ্ক যে একবার আবার দাঁড়াতে হবে, দেন আবার কিন্তু ফেলবে। তো এরকম কিন্তু ফেলতেই থাকবে আপনাকে টিল দে আন্ডারস্ট্যান্ড যে আপনি আসলে পড়ার মানুষ না। হ্যাঁ, এইভাবে আপনাকে ডিফিট আসলে করা যাবে না। টিল দেন কিন্তু মানুষ আপনাকে আপনার পিছে লেগেই থাকবে, এটাই কিন্তু সত্য। সো জাস্ট কিপ অন ফেলিং বা কিপ অন লার্নিং এন্ড কিপ অন গ্রোয়িং। আপনি দেখবেন যে ফেলিয়ারের থেকে আপনি যখন শিক্ষা নিয়ে গ্রো করেন তখন এরপরে আপনাকে ফেল করানোটা খুব টাফ, কারণ আপনি তো জানেন কিভাবে ল্যাং মারে, তখন আপনি ওখানে কেয়ারফুল। দেন মারতে মারতে থাকলে দেন মেরে দিচ্ছে খুশি, দেন আপনি জানেন যে খুশিও মারতে পারে, সো ইউ আর কেয়ারফুল। হ্যাঁ, দেন পিছন থেকে ব্যাক স্ট্যাপ করছে, আপনি এটা যখন বুঝলেন যে ও ব্যাক স্ট্যাপও করতে পারে, একটু বড় পিছে তাকাতে হবে। সো এইভাবেই কিন্তু আসলে আমরা যে জীবনের প্রত্যেকটা মানুষ, যেহেতু আমার কাজই হচ্ছে স্কিল সেট এন্ড ডেভেলপমেন্ট এবং আপনার ট্রেনিং কোচিং, আমি অনেক মানুষের জীবনী নিয়ে পড়াশোনা করেছি, তাই না? সো আমি দেখতে পেলাম, আই টেল ইউ দ্য ট্রুথ, পৃথিবীতে যত বড় সাকসেসফুল লোক আছে, এটা ফুটবলার হোক, বিজনেসম্যান হোক, বিল গেটস হোক, এটা ইলন মাস্ক হোক, আর যেই হোক না কেন, প্রত্যেকের জীবনে একটা জিনিস কমন, ওইটা হচ্ছে ফেলিয়ার, এবং আরেকটা জিনিস কমন, ওইটা হচ্ছে পারসিস্টেন্স। ইনফ্যাক্ট অনেকে আর্গিউ করে যে সুপার সাকসেসফুল লোকদের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে লেগে থাকা, পারসিস্টেন্স। মানে এটা খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, মানে একটা জিনিস আমি অ্যাড করি আপনার কথার সাথে, যেটা হচ্ছে যে ইউকেতে একটা সেইং আছে
যে যদিও বাংলাদেশিদের মধ্যে না, এটা হচ্ছে গুজরাটি যে কমিউনিটি, তাদের কোনো মেয়েকে যদি কেউ বিয়ে করতে চায়, এটা বাংলাদেশে যারা এখন দেখছেন ইয়াং জেনারেশন, তাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো গুজরাটি কোনো মেয়েকে যদি কেউ বিয়ে করতে চায়, তার মা বাবা প্রথমেই প্রশ্ন করে যে কয়বার ব্যাংক্রাপসি দিয়েছেন। এটা একটা সেইং, হয়তো এক্স্যাক্টলি এরকম না, মানে আমার মূল উদ্দেশ্যটা বলার এটাই যে কয়বার ব্যাংক্রাপসি দিয়েছে সেটা প্রশ্ন করে। তার মানে হচ্ছে সে বুঝে তার ফেইলিয়ার হয়ে গেছে অলরেডি, ব্যাংক্রাপসি দেয় এই পর্যায়ে যখন তার ফেইল হয়। কয়বার দিয়েছে তার মানে তার এক্সপিরিয়েন্স, তার জীবনে যে ফেইল হয়েছে, হওয়ার পরে এখন আর ফেইল হবে না। তার কথা হচ্ছে যে, মা বাবার কথা হচ্ছে যে বিয়ের পরে যদি সে ব্যাংক্রাপসি দেয় তাহলে তো আমার মেয়ে সহ অভাবে থাকবে। আর সে খুব যদি সুন্দর, ব্যাংক্রাপসি very nice. দিয়ে দিয়েছে, তার মানে এখন হুচট খেয়েই তো মানুষ শিখে। হুচটটা খেয়ে গেছে, সে এখন প্রতিষ্ঠিত, তার মানে আবার হুচট খাবে না। ব্যাংক্রাপসি তখনই দেয় মানুষ যখন ফেইল হয়, এবং ফেইল হওয়ার পরে কিন্তু সে সঠিক পথটাই বেছে নেয়। এবং সেই কারণে ফেইল যারা, আমার যেটা আপনার সাথে এড করব, যে তারা ফেইল হয়ে বসে থাকলে হবে না, সেটাকে লেগে থাকতেই হবে এবং জাম্প করা। আপনি এই ব্যাপারে যদি একটু হেল্প করেন, আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো 10 মিনিটের মধ্যে। যেটা হচ্ছে যে অনেকে কি করে, জাম্প করে ক্যারিয়ারে। যেমন আপনার এখানে একজন কাজ করলো কিছুদিন, সে পুরো প্রতিষ্ঠা না পাওয়ার আগেই সে কিগুলো আরেকটু অপরচুনিটি অন্য জায়গায় পেলে, সে মুভ হয়ে গেল এখানে। জি, এরকম করে মুভ করতে করতে কি হয়, তার ক্যারিয়ারে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তার নিজের সিভির মধ্যেও কিন্তু যখন দেখা যায় যে সে মুভ করেছে টু মাছ, এক জায়গায় 3 মাস টিকে নাই, তখন কিন্তু তাকে কিন্তু অন্য প্রতিষ্ঠান নেয়ার আগে চিন্তা করবে যে না, সে আমার এখানে তো থাকবে না। তো এই ব্যাপারে যদি আপনি একটু টাচ করেন, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখেছি যে একজন মানুষের সিভিতে আমি যখন দেখি যে সে 3 মাস ছিল ডন সামদানি গ্রুপে, আর 3 মাস ছিল অমুক জায়গায়, মানে সে মুভ করছে এবং রিজন ফর মুভিং ওইখানে কিন্তু ক্লিয়ার না। এবং রিজন ফর, হ্যাঁ, এই জিনিসটা যদি একটু টাচ করেন, এরপরে আমরা চলে যাবো মেন্টাল হেলথের ব্যাপারে আর সাকসেসের ব্যাপারে, আমরা অনুষ্ঠান শেষ করবো। হ্যাঁ জি। আচ্ছা, so first of all, premature jumps are always bad. ওকে, সো আপনি এখানে ছিলেন, এখানে ভালো লাগছে না, বা এখান থেকে 5,000 টাকা বেতন বেশি দিবে বা 10,000 টাকা বেশি বেতন দিবে বলে আপনি অন্য জায়গায় জাম্প করলেন, একটা মানে এক্সিকিউটিভ পর্যায় থেকে ম্যানেজার হয়ে গেলেন। বাট আপনি হয়তো ম্যানেজার হওয়ার যে স্কিল সেট বা যে যোগ্যতা দরকার, এবং স্পেশালি লোক চালানো যে কত ডিফিকাল্ট, আই ফিল দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ল্ড ইন দিস most difficult job in this world is to manage people. হ্যাঁ, it's a different kind of art you need, তাই না? তো এগুলা সে আগে আপনি যখন জাম্প করলেন, তখন যেটা হবে যে আপনি 2-3 মাস পর কোম্পানিটা আপনাকে অলরেডি এমনিও বের করে দিবে, বিকজ আপনি ওখানে পারফর্ম করতে পারবেন না। আপনি ভাবছেন যে এখানে আমাকে দেয় 30,000 টাকা, ওখানে আমাকে দিবে 50,000 টাকা, ও ওয়াও, আমার তো 20,000 টাকা গেইন, আমি চলে গেলাম। কিন্তু আপনি কি আসলে 50,000 টাকা রিটার্ন দেওয়ার মতো যোগ্য নাকি? ওই যোগ্যতাটা আছে নাকি? তো এটা কিন্তু আপনি চিন্তা করছেন না, আপনি চলে যাবেন, যাওয়ার পর ওই কোম্পানি আপনাকে নিবে, এবার ওই কোম্পানি কিন্তু আশা করছে যে 50,000 টাকার আমি রিটার্ন তো নিবই। ব্যবসা মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। প্রত্যেকটা এমপ্লয়ি যার বেতন যদি হয় 30,000 টাকা, ও 3 লাখ টাকা যেন টার্ন ওভার করতে পারে, তাই না? এভাবে না হলে কিন্তু হবে না। সো যখন দেখবে যে আপনি ওই পারফর্মটা করতে পারছেন না, তখন ইভেন্চুয়ালি দে উইল ফায়ার ইউ এন্ড ইউ উইল রুইন ইউর ক্যারিয়ার। সো আমি কিন্তু বলছি না যে জব চেঞ্জ করা যাবে না, অবশ্যই করা যাবে। সাস্টেনেবল পিরিয়ড একটা কোম্পানিতে থাকেন, কোম্পানি থেকে শেখেন, কোম্পানিকেও দেন। ডোন্ট বার্ন ইউর ব্রিজেস, বিকজ ইউ নেভার নো কবে ওই কোম্পানি ওনারকে বা কোম্পানিকে আপনি আবার লাগতে পারে, কবে ইউ মাইট হ্যাভ টু এগেইন কাম ব্যাক টু দ্য ওল্ড জব। ইউ নেভার নো যে আপনি নেক্সট জবে গেলেন, ওই আগের কোম্পানির বস বা ওনার আপনার সম্পর্কে কি কথা বলে, কি ফিডব্যাক দেয়, তখন চাকরিটা কিন্তু হবে না, পুরো ব্লক করে ফেলবে আপনাকে। সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে, এবং যোগ্যতা অর্জন না করে, স্কিল সেট না ডেভেলপ করে, ডোন্ট ট্রাই টু মুভ হিয়ার এন্ড দেয়ার। when they will see it on your CV, they will call you a job hopper, and then they will not give you a job, because they will think যে আপনি এখানে ঢুকেও 2-3 মাস 6 মাস থাইকা চলে যাবেন। তো এই ধরনের লোক কেউ পছন্দ করে না। আপনারা যদি আপনার প্রশ্নের বাংলাদেশের মধ্যে আরেকটা টপ প্রশ্ন, সিইও কে দেখেন, সামদানি ভাই, ভাই আমি একটু শেষ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ শেষ করেন। টপ সিইও দেখে দেখেন যে বাংলাদেশের প্রথম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এমডি শেজাদ মুনিম, আপনি যদি বাংলাদেশের প্রথম টেলকো বাংলাদেশি এমডি হয়েছে
হচ্ছে রবির যে কান্ট্রি হেড বাংলাদেশি, তাই না? তারপর এখন গ্রামীণ ফোনে হলো ইয়াসিন আজমান, ঠিক আছে? এরপরে আপনি এরকম যত বারজরের এমডি, যে মহিলা এমডি, যত মাল্টি ন্যাশনালের বাংলাদেশি এমডি দেখবেন, এরা আপনি এদের ক্যারিয়ারটা আপনি একটু দেখেন, দে হ্যাভ বিন উইথ দ্য কোম্পানি ফর আ ভেরি লং টাইম, only then they will rise to the top. তো এটা কিন্তু সিম্পল কমন সেন্স। হ্যাঁ, তো এটাই কিন্তু সবার বুঝতে হবে। এদিক ওদিক জাম্প করে আপনি কুইক গেইন হবে, এখন বেতনটা বাড়বে, কিন্তু ভবিষ্যতে আপনার যে বহু গুণে বেতন বাড়ার কথা, ওইটা আর হবে না। ইউ উইল অলওয়েজ বি আ জব হপার, নট আ বিগ এক্সিকিউটিভ, নট আ বিগ কর্পোরেট। হ্যাঁ, আপনার এটার উপরে একজন প্রশ্ন করেছেন, আনাম খান, হোয়াট ইফ কোম্পানি ডাজন্ট ভ্যালু ইউ প্রপারলি ডিউরিং ইউর স্টে, সো ইউ নিড টু ফোর্স ইউরসেলফ টু জাম্প সামওয়্যার এলস। এটা একটা প্রশ্ন করেছে। আমি যেহেতু শুরু করেছিলাম যে আসলে আমরা যেটা বলছি যে কনস্ট্যান্ট চেঞ্জিং, পার্টিকুলার রিজন থাকে অনেকে চেঞ্জ করে, কিন্তু সিভির মধ্যে দেখা যায় কনস্ট্যান্ট চেঞ্জিং, মানে 3 মাসের জায়গায় 3 মাস তো নতুন কোনো এমপ্লয়ার সে চিন্তা করবে যে সে 3 মাসে কি কন্ট্রিবিউটি করলো। সিভির মধ্যে লেখছে সে এরকম গুড হার্ড ওয়ার্কিং এই সেই, কিন্তু হার্ড ওয়ার্ক তো 3 মাসে হচ্ছে না। একটা প্রতিষ্ঠানে মিনিমাম স্টেইং পিরিয়ডটাই হচ্ছে 1 বছর, তো শিখতেই হয়, এরপরে কাজ শুরু করে আসলে। তো সেক্ষেত্রে তার কতটুকু সে কাজ দিচ্ছে। তো আমরা যে ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট চেঞ্জিং এর ব্যাপারে। এক্সেপশনাল তো থাকতেই পারে, এক জায়গায় প্রতিষ্ঠানে তার পছন্দই হয় নাই, সে যে কাজ সে স্কিলস তাকে দেয়া হলো, সে স্কিলস হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তার দেওয়া হলো কম্পিউটার মুছার কাজ, সে তো পারবে না। সে সেক্ষেত্রে ডিফারেন্স। আর তার সিভির মধ্যেও তো রিজন ফর থাকে। আমি জানি না বাংলাদেশের সিভিতে কি হয়ে থাকে, এখানে থাকে যে রিজন ফর লিভিং, থাকে না, থাকে না। থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা অনেক সিভিতে থাকে। তো যাই হোক, এই প্রশ্ন এখন আমার নেক্সট যে জিনিসটা, প্রশ্নটা হচ্ছে যে সাকসেস, অনেকে সফল, সে কিভাবে সফল সে বলতে পারে। এরপরে মেন্টাল হেলথ আমরা শেষ করে ফেলবো। যে বেসিক্যালি এটার মানে সাকসেসের ডেফিনেশনটা কমপ্লিটলি সাবজেক্টিভ, এক একজনের কাছে এক এক রকম। তবে আমার মনে হয়, আমার কাছে আপনি যদি ব্যক্তি ডন সামদানিকে জিজ্ঞেস করেন যে তোমার কাছে সাকসেসটা কি, আমি মনে করি যে সাকসেস ইজ টু সর্ট অফ মানে লিভিং আ ফুলফিলিং লাইফ। হ্যাঁ, মানে থিঙ্কিং যে আমি যে কাজটা করছি, ডাজ ইট ম্যাটার? হ্যাঁ, ডাজ ইট ম্যাটার অর নট? সো ইফ ইট ম্যাটার্স টু মি, ইফ ইট ম্যাটার্স টু দ্য ওয়ার্ল্ড, ইফ আই ফিল যে আমার কাজের একটা লক্ষ্য আছে, আমার জীবনের একটা মিনিং আছে, আই থিঙ্ক দ্যাটস সাকসেস। অনেকে একটা মিনিংলেস লাইফ লিড করে, অফিস যায় বাসায় আসে, অফিস যায় বাসায় আসে, ঘুমায় খায় দেয়, বাট লাইফে আসলে কোনো ভ্যালু নাই, কোনো মিনিং নাই। হ্যাঁ, কোনো মানে মানে দের ইজ নো মিনিং টু ইট। আমার কাছে এই ধরনের লাইফটা পছন্দ না। আই ফিল that my life should mean something, my work should mean something, I should stand for something, যে ডন মানে হচ্ছে এইটা, তাই না? সো আই থিঙ্ক ওই জায়গাটা রিচ করাটা এবং ওই মনে প্রশান্তি রিচ করাটা, হ্যাঁ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সাকসেস। বিকজ মনিটারিলি তো সাকসেসের কোনো শেষ নাই, সব বড়লোকের উপরে বড়লোক আছে, তাই না? পজিশনেরও তো কোনো শেষ নাই, যে সব ক্ষমতাবান ব্যক্তিরও একটা করে উচ্চেও ক্ষমতাবান ব্যক্তি আছে, তাই না? সবচেয়ে ক্ষমতাবান দেশের প্রধানমন্ত্রী, মানে ওই দেশের প্রধানমন্ত্রী থেকেও ক্ষমতাবান আছে অন্য দেশের কোনো প্রধানমন্ত্রী, যে ওই দেশটাকে কন্ট্রোল করে বা দেশটার উপরে একটা মানে একটা ট্রেড স্টেক আছে, তাই না? তো তার মানে কি, there is no end to money, there is no end to power, there is no end to your materialistic possessions। এবং এই করোনা তো আমাদেরকে বুঝিয়ে দিল যে আপনি BMW means nothing if you don't have health and family, তাই না? your Rolexes and your bank balance, and ওখানে জমি আছে, জায়গা আছে গ্রামে দেশে, কে মানে কি হবে? ultimately you will go inside 6 feet নিচে, মাটির নিচে, and nothing matters। তো এটাই কিন্তু, it's very important to live a fulfilling, happy, prosperous life, and that's success। ওকে, থ্যাংক ইউ। আমি যদি অ্যাড করি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, আমি 2007-এ শুরু করেছিলাম যে নিউজ পেপার, ফ্রি ডিস্ট্রিবিউশন নিউজ পেপার। বাংলাদেশে হয়তো এরকম হয় না, যেহেতু ভেদাভেদ আছে উঁচু নিচু। ব্রিটেনে কিন্তু ফ্রি নিউজ পেপার ডিস্ট্রিবিউশন হয়, অনেক নিউজ পেপারগুলো ভালো ভালো নিউজ পেপার ফ্রি ডিস্ট্রিবিউশন হয়, মানুষ ফ্রি পিক আপ করে তারা পড়ার জন্য। তো যখন শুরু করি তখন মসজিদের সামনে আমরা ফ্রি লিফলেটের মতো নিউজ পেপারগুলো হাতে হাতে দেই। তো আমরা যখন দেই, অনেকে প্রশ্ন করে যে আমি নিজে থেকে হাতে দিচ্ছি। মানুষ অনেকে বলে এই মেয়ে এটা দেন তো, এরকম হাতে দেই। তো বাংলাদেশ থেকে একজন গেস্ট আসছে, আসার পরে বললো, ভাই আপনি নিজে এটার মালিক হয়ে নিজে আপনি মানুষের হাতে দিচ্ছেন, মনে হচ্ছে না আপনার এমপ্লয়িরা পাশে আছে, তারা কেন দেন,
তারা দিচ্ছে না, আপনি নিজে দিচ্ছেন। এটার কারণ কি আমাকে একটু বলেন। তখন তাকে আমি একটা জিনিসই বলেছিলাম যে আমার যে সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশনটা হচ্ছে এই যে মানুষ সে খুঁজতেছে, সে ডিমান্ডটা আমি তাকে দিচ্ছি, হ্যাঁ এটার মাধ্যমে আমি পয়সা বানাচ্ছি না ঠিক, কিন্তু সে যে নিচ্ছে এটাই আমার সন্তুষ্টি। সাকসেসের ক্ষেত্রে যে সন্তুষ্টিটাই অনেকটা ইম্পর্ট্যান্ট, আমি কতটুকু হ্যাপি, সেলফ স্যাটিসফ্যাকশনটা ইম্পর্ট্যান্ট আমার কাছে। যে আমি এই যে নিউজ পেপারটা নিয়ে সে পড়বে সেটাই আমার মানে খুশি। আমি যখন হেঁটে দেয় বাস স্টপ ছিলাম মিনিংফুল, হ্যাঁ এটাই তো, বাস স্টপে যখন পড়ে, হ্যাঁ হ্যাঁ বাস স্টপে যখন সে বসে পড়ছে, আমি যখন দেখি আমার নিউজ পেপারটা পড়ছে, তখন আমি আই ফিল হ্যাপি দ্যাট ও ওকে দিস ইজ মাই নিউজ পেপার, সামওয়ান রিডিং এ। মানুষ পড়ার জন্যই তো আমি প্রিন্ট করি। যেটা তো সাকসেস জিনিসটা এভাবেই, আপনি যখন একটা কিছু করবেন, যখন মানুষ বলবে ওয়াও দিস ইজ সামথিং সামওয়ান ডুইং, যার ডিমান্ড থাকবে, তখনই হচ্ছে সফলতা। তো আপনি ক্রিয়েটিভ হতে হবে, আপনাকে মানে যদি সাকসেস পেতে হয় তখন ক্রিয়েটিভ হতে হবে, কিছু করতে হবে, থামলে হবে না। যেটা এই আমাদের অনেকে কমেন্টে বলেছেন, অনেকেই বলছেন যে অনেক ইন্সপায়ার্ড হয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। দরকার নাই হাজার মানুষ, আমরা যদি এই অনুষ্ঠানের মাধ্যমে যদি 5-10 জন ইন্সপায়ার্ড হয়ে কিছু করতে পারে, সেটাই আমাদের সফলতা। এই যে সফলতাটা এভাবেই আমি কাউন্ট করি, আমি কোয়ান্টিটি দিয়ে কাউন্ট করি না, আমি কোয়ালিটি দিয়ে কাউন্ট করতে চাই। যে কিছু মানুষ যদি ইন্সপায়ার্ড হয়ে আমরা আস্তে আস্তে যদি বলি, আমরা নিজেরাও আমরা যে সফল সেটা না, আমরা শিখছি। সামদানি ভাই আপনি এগ্রি করবেন কিনা জানি না, আমরা প্রতিনিয়ত শিখছি, আমরা প্রতিদিন শিখছি। আমি টু বি অনেস্ট এভরিডে আই এম লার্নিং সামথিং নিউ। আমি বসে থাকি না, কারণ টেকনোলজির ক্ষেত্রে আমি যেহেতু টেকনোলজি ফিল্ডে আছি, যে এত দ্রুত ডেভেলপ হচ্ছে যে আমরা অনেক পিছনে ধরতে পারছি না। এভরি সেকেন্ড চেঞ্জ হচ্ছে, সেকেন্ড কি আরও যদি আমি মিলি সেকেন্ড করি চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমাকে লেগে থাকতেই হবে। আমি সে কারণে লেগে থাকি, শিখছি, এখনও আমি পিছনে পড়ে আছি, তো শিখছি। এখন আমার শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি বলেন মেন্টাল হেলথ একটা বিগেস্ট ইস্যু, আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি যখনই আমরা কিছুটা টাচ করেছি, কিন্তু পার্টিকুলারলি মেন্টাল হেলথ শুধু ইউথদের জন্য না। আমি যদি বলি যে পারিবারিক ক্ষেত্রে, লকডাউনে আপনি জানেন যে প্রচুর সংসার ভেঙেছে, ডোমেস্টিক ভায়োলেন্স অনেক হাই, অনেক উপরে এই মুহূর্তে সিচুয়েশন। বাংলাদেশে কী অবস্থা আমি জানি না, ব্রিটেনে যেহেতু নিউজ পেপারে চলে আসে, কেউ গোপন করে না, সেহেতু চলে আসছে। তো এই যে মেন্টাল হেলথ প্রবলেম, ডোমেস্টিক ভায়োলেন্স, এ নিয়ে কী বলবেন? আপনি কি পরামর্শ দিবেন যে তারা কিভাবে এটা থেকে, কারণ বাসায় বসে থেকে থেকে কিছু করার নাই, ঝগড়া করছে, সে ফোকাসড হতে পারছে না, সে ফেসবুকে সারাদিন অন্যের গসিপ করছে অথবা দেখে কম্পেয়ার করছে, তার এই ব্যাপারে কি বলবেন? বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, আমাদের বুঝতে হবে যে আমাদের কন্ট্রোলের বাইরে কি কি এবং কন্ট্রোলের মধ্যে কি কি। যেটাকে স্টিভেন কভে তার বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলে প্রথম হ্যাবিটটা বলেছিল বি প্রোঅ্যাক্টিভ, ওই প্রোঅ্যাক্টিভ হ্যাবিটের ভিতরে এটা ছিল। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ ইন ইউর কন্ট্রোল অ্যান্ড হোয়াট ইজ নট ইন ইউর কন্ট্রোল। সো মনে করেন এখন আপনার কন্ট্রোলের বাইরে কি, এই যে আকাশের বৃষ্টি, এটা আপনার কন্ট্রোলের বাইরে। বাংলাদেশে আমাদের এই সরকারের আমলে ইলেকট্রিসিটি যাচ্ছে না, বা যখন অনেক বেশি যেত তখন এটা আমার কন্ট্রোলের বাইরে। এখন যদি হঠাৎ করে যদি আমার ইন্টারনেট কানেকশন চলে যায়, এটা আমার কন্ট্রোলের বাইরে। আর আমার কন্ট্রোলের মধ্যে কি, আমি কতটুকু ডেডিকেটেড হয়ে ইন্টারভিউটা দিচ্ছি। আমার কন্ট্রোলের ভিতরে কি, এই লাইটটা আমার ফেস থেকে কত দূরে বা কত সামনে, তাই না? এগুলো হচ্ছে আমার কন্ট্রোলের মধ্যে। সো আমাদের মেন্টাল হেলথ ওয়াইজ যদি সেম থাকতে হয়, ঠিক থাকতে হয়, আমাদের বুঝতে হবে যে যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, ওগুলি নিয়ে যেন আমরা বদার্ড না হই। সো করোনা ইজ ওয়ার্স দেন ওয়ার্ল্ড ওয়ার 3। করোনা আমাদের জীবনে এসেছে, এটা থাকবে। একটা ভ্যাকসিন না তৈরি হওয়া পর্যন্ত এটা অন অ্যান্ড অফ থাকবে। নেক্সট 1.5-2 বছর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিক মতন কাজ করতে পারবে না। আমাদের জীবনে এটা একটা অন্যতম লস হবে। হ্যাঁ, উই হ্যাভ টু নাও থিঙ্ক আউটসাইড দ্য বক্স অ্যান্ড থিঙ্ক যে কিভাবে আমরা আমাদের লাইফটা লিড করতে পারি। তো এখন এটা নিয়ে স্ট্রেসড হওয়া যাবে না, কারণ এটা তো আপনি কিছু করার নাই। আপনার এটা মেনে নিতে হবে, এটা একসেপ্ট করে নিতে হবে। ওই যে বলে যে 5 স্টেপস অফ গ্রিফ, হ্যাঁ, গ্রিফের গ্রাফ আছে। ওই এখান থেকে তো আমি আসলে আমার স্ক্রিন শেয়ার করতে পারছি না, নাহলে আমি দেখাতাম। তো ওই গ্রাফে কিন্তু দেখায় যে একদম লাস্টে হচ্ছে গ্রিফের একসেপ্টেন্স,
যে হঠাৎ কেউ কেউ মারা গেল, আমরা প্রথমে ডিনাই করি, ডিপ্রেশনে চলে যাই, ফাইট করি, বাট লাস্ট স্টেজটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমরা যখন অ্যাকসেপ্ট করে নেই যেটা আমার জীবনে ঘটে গেছে, এটা কিছু করার নাই, এখান থেকে আমরা কি শিখতে পারি এবং ওই শিক্ষাটা নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, তখনই কিন্তু আমরা জীবনে বড় হব। সো দেখেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, মেন্টাল হেলথের জন্য ইউ নিড টু ফোকাস অন থিংস দ্যাট ইউ ক্যান কন্ট্রোল, নট অন থিংস আউটসাইড ইউর কন্ট্রোল। ডোন্ট থিঙ্ক যে উফ করোনা, করোনা কেন আসলা, কি হইলো, হায় হায় আমার ব্যবসায় কি হবে। আপনার যেমন ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, আমাদের সবার ইকুয়ালি খারাপ। ধনী গরিব, সাদা কালো, লম্বা খাটো, ম্যারিড আনম্যারিড, মহিলা পুরুষ, অস্ট্রেলিয়ান কানাডিয়ান আমেরিকান ব্রিটিশ বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান সবার সেম। তো এটা অনেক ব্যাড নিউজের মধ্যেও এটা একটা গুড নিউজ যে আমরা সবাই একইভাবে খারাপ সবাই অবস্থায় আছি। একই It's not সিচুয়েশনে। একই স্কেলে, হ্যাঁ, ইটস নট দ্যাট ইউর দ্য অনলি ওয়ান ইন আ লকডাউন ইন ইউর কান্ট্রি বাংলাদেশ, বাট ইটস অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। লন্ডনে বসে আছে, হ্যাঁ, লকডাউন কিন্তু। সো এটাই আমি বলছি। সো এটা নিয়ে কিছু করার নাই। ফোকাস অন আপনি কি করতে পারেন, ফোকাস অন আপনি কিভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি কি বইটা পড়তে পারেন, আপনি কি এরকম করে একটা শো বানায় ফেলতে পারেন নাকি, আপনি কি আপনার একটা অটোবায়োগ্রাফি লিখে ফেলতে পারেন নাকি, হ্যাঁ, আপনি কিভাবে স্কিলটা ডেভেলপ করতে পারেন। আপনি অনেক শখ ছিল রান্না শেখার, এখনই সময়, রান্না বান্না করেন, ইউটিউবে ভিডিও দেখে নতুন নতুন ডিশ বানান। আপনি সাঁতার পারেন না, এখন সাঁতারটা শিখেন যদি পসিবল হয়। ইটস এন এক্সাম্পল, মানে ইউ নো হোয়াট আই মিন, মানে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট ইনটু, মানে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতেই হবে। তো ওইটাই। সো এটা করলেই দেখবেন আপনি সেইন আছে। যেমন আমি কিন্তু খুব দিব্যি ঘুরে বেড়াচ্ছি, আমার মতন একজন ডিপ এক্সট্রোভার্টেড লোক যে কিনা ডেইলি 3 থেকে 4টা মিটিং করে, যার কর্পোরেট ট্রেনিং এ 30-40 জন লোক থাকে, যার প্রাইভেট ইভেন্টে রাইজ অ্যাবাভ অল, আমার ইভেন্টে 1 থেকে 1,500 লোক আসে, ন্যাশনাল টিভি, ন্যাশনাল রেডিও, মানে আমি অলওয়েজ সারাউন্ডেড বাই পিপল। তো আমি কিন্তু প্রথম 1 উইকে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, বাট দেন আমি বুঝে গেছি, এখন তখন ওয়াইফের সাথেও একটু হইচই করছি, দেন বুঝে গেছি যে না, আমি আমার ওয়াইফ একসাথে বসে উই হ্যাভ ডিসাইডেড উই উইল নট ফাইট। বোথ অফ আস ভেরি গুড। লিটারালি আমরা ডিসাইডেড যে না, উই উইল নট ফাইট। হ্যাঁ, আমরা একজন একজনকে বোঝার চেষ্টা করবো, কারণ দুজনই বাসায় আটকানো। হ্যাঁ, এবং তারও আমাকে 24 ঘন্টা দেখতে হচ্ছে, এটাও একটা প্রবলেম যে আমি আই হ্যাড আ ডিফারেন্ট লাইফ। তো উই ডিসাইডেড এবং উই সেড ঠিক আছে, আমরা আমাদের কাজ আমাদের মতন করে এগিয়ে যাব। হ্যাঁ, অ্যান্ড উই আর বিং প্রোডাক্টিভ। সো এই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে সময় দেওয়া। দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি, দুইটাই হয়ে গেল। তো আমরা শো করে ফেললাম, আর সেম টাইম আমরা ফোনে কথা বলার চেয়ে বরং লাইভ কথা বলে আমরা পরিচিত হলাম, সেটাও অনেক বড় ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি রমজানের পরে আমরা অনুষ্ঠান করব, আরও রমজানের পরে বিভিন্ন ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলবো, আপনি আমাদেরকে সময় দিবেন। তো ভালো থাকবেন, এবং আশা করি আপনি লকডাউনের মধ্যে বাসায় আছেন, বেশি বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। আমি একটু বলতে চাই যে বলেন। শাহ ইউসুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দিস opportunity. It has been such an honor and privilege to be with you, talk to you and be in the London Bangla channel. Inshallah, দেশের অবস্থা এবং পৃথিবীর অবস্থা ভালো হলে I'd love to come over to London and do some programs for বাংলা ভাষাভাষীs লিভিং ইন লন্ডন। হ্যাঁ, ইনশাআল্লাহ। বাংলাদেশি এবং অন্যান্য বাংলা ভাষাভাষীরা, আমারও আপন কাজিনরা থাকে, আপন ফুফাতো ভাই বোনেরা থাকে, এখানেই থাকে। আমার আপন ফুপা আপনার বিবিসিতে ছিলেন, এখন ভয়েস অফ আমেরিকাতে চলে গেছেন, আনিস আহমেদ। আচ্ছা, হি ইজ আ লন্ডনার, বাড়ি টাড়ি আছে এখানে। সো আই লাভ টু কাম and do some program for Bangladeshis, motivational program, coaching, training program, life skill programs, and add value to the Bangladeshis and other Bengali speaking communities living in London. That would be such an honor for me to be able to do so. So এটা আমরা একসাথে মিলে আমরা একটা ইনশাআল্লাহ। প্ল্যান করব। It's not a money making thing. I'm not saying this to make money, no. It's a contribution, you know. হ্যাঁ। It's value adding. ইনশাআল্লাহ, ইউ মোস্ট ওয়েলকাম। লন্ডন বাংলা এবং আমি আপনার সাথে আছি, আমরা উইল ডু সামথিং টুগেদার। এটাই তো আমাদের সফলতা, আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু একটা সিদ্ধান্ত নিতে পারলাম, সেটাও আমাদের সাকসেস। হ্যাঁ, জি। ধন্যবাদ, ভালো থাকবেন সামদানি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, thank you. Assalamu alaikum. Take care. সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম, যতটুকু পেরেছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও মোটিভেশন করতে, অর্থাৎ স্কিলস কিভাবে আপনি সেট করবেন সে ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আমার গেস্ট তিনি অনেক সময় দিয়েছেন,
এবং যদি সামান্য উপকৃত হতে পারেন আমাদের এই কনভারসেশন থেকে, আমাদের এই কথার মধ্য থেকে, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। আমরা আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে কোনো এক অতিথিকে নিয়ে আসবো, যার মাধ্যমে আপনারা আরও নতুন কিছু জানতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকেন। রমাদান মুবারক। আপনারা রমাদানে ভালো সিয়াম সাধনা, যারা মুসলমান সিয়াম সাধনা করেন, ভালো মতো নামাজ রোজা করেন, দোয়া করেন যাতে আমরা এই লকডাউন থেকে পরিত্রাণ পেতে পারি, এবং অন্য ধর্মাবলম্বী যার যার ক্ষেত্রে সবাই যাতে তাদের প্রভুর কাছে প্রার্থনা করেন যে আমরা এই থেকে পরিত্রাণ পেতে পারি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।